আসসালামু আলাইকুম। লাইভ এমসিইউ এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির অংশ হিসাবে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আপনাদের সাথে আছি আব্দুল কাদের, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান ৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা। আমি আজকে আপনাদের সাথে রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিকস বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক বা পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনা করব। আর এর মধ্যে আমরা পররাষ্ট্রনীতি, বাংলাদেশের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, বাংলাদেশের বৈদেশিক নীতি, প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক, মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক, বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বা অর্থনৈতিক কূটনীতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা অনেক বড়। এখানে আমরা মূল গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যেগুলো আসলে পরীক্ষা আসার মতো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সকলেই শেষ পর্যন্ত সাথেই থাকবেন সেই প্রত্যাশা করছে, এবং আশা করি যে এই ক্লাস শেষে আপনাদের এই বিষয় সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসার মতো যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, প্রথমে আমরা আলোচনা করি ফরেন পলিসি। ফরেন পলিসি বলতে কি বোঝায়? যে একটা দেশ তাদের নিজস্ব স্বার্থ এবং উন্নয়নের জন্য এবং আন্তর্জাতিক যে অন্যান্য সংস্থা আছে তাদের সাথে সম্পর্ক স্থাপন করা এবং পরিচালনার জন্য যে কৌশল বা নীতিমালা অনুসরণ করে তাকে বলা হয় পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি। আর এই নীতি নির্ধারিত হয় একটা দেশের জাতীয়, অর্থনৈতিক এবং বৈশ্বিক যে বিষয়গুলো আছে সেইগুলো বিবেচনা করে। এই জন্য অটোমান বিসমার্ক বলছেন যে অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণই হলো পররাষ্ট্রনীতি। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা মাঝে মধ্যেই আসে, যে এমনি নর্মাল যে জেনারেল বিসিএস সেখানে চলে আসে যে অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণই হলো পররাষ্ট্রনীতি। উক্তিটি কে করছেন, কে বলছেন? বিসমার্ক। এছাড়াও প্যাডেল, লিঙ্ক এবং অলভে তারা বলেছেন যে কোন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি হলো সেই রাষ্ট্রের জাতীয় নীতির অংশ যা তার বাহ্যিক পরিবেশের সাথে সম্পৃক্ত। এবার আমরা একটু আলোচনা করব কূটনীতি নিয়ে, যে কূটনীতি আসলে ফরেন পলিসির একটা অংশ। যে কূটনীতির ইংরেজি প্রতিশব্দ হলো ডিপ্লোমেসি। এই ডিপ্লোমেসি শব্দটা এসেছে ডিপ্লিয়ন থেকে, যার অর্থ হলো ভাঁজ করা। এটা মূলত গ্রিক শব্দ। এই কূটনীতি হলো যে রাষ্ট্র তার আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে, যে একটা রাষ্ট্র যে বিভিন্ন যে অন্যান্য রাষ্ট্র আছে এবং আন্তর্জাতিক যে সংস্থা আছে তাদের মধ্যে আলাপ আলোচনা করবে, যোগাযোগ করবে, চুক্তি করবে, তাদের সাথে সম্পর্ক বজায় রাখবে এবং নিজ দেশের উন্নয়ন করার চেষ্টা করবে। সেটাই হলো মূলত কূটনীতি। আর এই কূটনীতির মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা, সংঘাতের পরিপূর্ণ সমাধান খুঁজে বের করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো। কূটনীতি মূলত একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের জন্য পরিচালিত সরকারি কার্যক্রম। কূটনীতি হলো মূলত একটা রাষ্ট্রের যে কার্যক্রম পরিচালনার জন্য সরকারি কার্যক্রম। কূটনীতিটা কেন গুরুত্বপূর্ণ? যে আমরা জানি যে বর্তমান বিষয়টা হলো গ্লোবালাইজেশনের যুগ। এই যুগে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে হাইলি কানেক্টেড। এই যে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে যে কানেক্টেড, এই সম্পর্কটার ধরন কি কেমন হবে? একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের থেকে কিভাবে তাদের স্বার্থকে রক্ষা করবে, কিভাবে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, সেইগুলো ইনশিওর করার জন্য এই কূটনীতিটাই আসলে মূল হাতিয়ার হিসেবে কাজ করে। এর মাধ্যমে একটা রাষ্ট্রে তার বৈদেশিক নীতি কার্যকর করতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করতে পারে। তাই এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে যে অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণই হচ্ছে পররাষ্ট্রনীতি। উক্তিটি কে বলছেন? যে উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন অটোমান বিসমার্ক। তারপরে পররাষ্ট্রনীতি কিসের মাধ্যমে পরিচালিত হয়? কিসের মাধ্যমে পরিচালিত হয়? কূটনীতির মাধ্যমে। ডিপ্লোমেসি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে এসেছে। এরভাবে প্রশ্ন আসতে পারে। তো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে যে বাংলাদেশ যে ধরনের কূটনীতি পরিচালনা করেছিল, এই সময় বহির্বিশ্বের যে পরাশক্তি ছিল তাদের কূটনীতি কেমন ছিল, এখন আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। আমরা জানি যে 1971 সালের দীর্ঘ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা আমাদের এরূপ হাজারো শহীদদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের জন্ম হয়েছে। এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের কূটনীতি পরিচালনা করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ একটা যুদ্ধ মানে শুধু অস্ত্রের যুদ্ধ না, একটা যুদ্ধ মানে হলো যে অন্যান্য যে বিশ্ব জনগোষ্ঠী আছে তাদের মতামতকে নিজের দিকে নিয়ে আসা।
আর তাদের মতামতকে নিজের দিকে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কূটনীতি। তো এই সময় বাংলাদেশেও জোর কূটনীতিক প্রচেষ্টা চালায় যাতে বিশ্ব জনমতকে বাংলাদেশের পক্ষে নিয়ে আসা যায়। আর এই সময় যে প্রবাসী বাঙালি যারা ছিল বা কূটনীতিক কর্মকর্তা যারা ছিল তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তারা সরকারি পদ ত্যাগ করে বাংলাদেশের পক্ষে আনুগত্য হয়ে তারা বহির্বিশ্বে প্রচারণা চালায়, যার ফলেই যে ওই সময় ভারত, সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য দেশের সমর্থন আদায় করতে সক্ষম হয়। এই বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার কারণেই যে বহির্বিশ্ব থেকে ব্যাপক একটা সমর্থন আমরা আদায় করতে পেরেছিলাম, যার ফলে মুক্তিযুদ্ধে জয়লাভ করাটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। যে এই সময় যে পাকিস্তানের এই যে পাকিস্তানের যে হাই কমিশনার যেটা কলকাতা অবস্থিত ছিল, সেখানকার একটা দল যে শহীদ আলীর নেতৃত্বে পাকিস্তানকে প্রত্যাখ্যান করে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং তারা বাংলাদেশের দূতাবাস হিসেবে কাজ করে। তো এই সময় যে পরাশক্তিগুলো ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে পরাশক্তি ছিল, তাদের ভূমিকা কি ছিল সেটা জানার আগে ওই সময় আমাদের একটু বৈশ্বিক পরিস্থিতি জানতে হবে। যে আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছিল 1971 সালে, এটা আমরা সকলেই জানি, যেটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে একটা স্নায়ুযুদ্ধ চলতেছিল, সেই স্নায়ুযুদ্ধের একদম মাঝ বরাবর ওই সময় পুরো পৃথিবী দুইটা শিবিরে বিভক্ত হয়ে গেছিল। একটা হলো আমেরিকা বেস্ট, যেটা ছিল ক্যাপিটালিস্ট স্টেট, আর একটা ছিল সোভিয়েত রাশিয়া, যেটা ছিল সমাজতান্ত্রিক বেস্ট। যে এই যে দুইটা পরাশক্তি এই সময় পুরো বিশ্ব দুই ভাগে বিভক্ত ছিল, যার ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে দুইটা পক্ষ ছিল তাদের সমর্থনটা মূলত দুই ভাগে বিভক্ত ছিল। যে এই সময় ভারতের সাথে চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা খারাপ হয়, অন্যদিকে চীন এবং রাশিয়ার একটা মতাদর্শিক দিক থেকে এক থাকলেও তাদের মধ্যে সম্পর্কটা খারাপ হয়, যার ফলে দেখা যায় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে চীন এবং যুক্তরাষ্ট্র তারা ছিল একটা ফ্রন্টে, চীন এবং যুক্তরাষ্ট্র ছিল একটা ফ্রন্টে, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ভারত তারা ছিল আর একটা ফ্রন্টে, যার ফলে চীন এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে তারা পাকিস্তানকে সমর্থন দিয়েছিল, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন এবং ভারত তারা বাংলাদেশকে সমর্থন দিয়েছিল। তো আমরা মহান মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে একটু আলোচনা করব। যে আমরা যদি আসলে মুক্তিযুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্রের যদি ভূমিকা নিয়ে যদি আলোচনা করি, এখানে দুই ভাগে বিভক্ত, একটা হলো সরকার আর একটা হলো দেশের জনগণ, ওই দেশের যে সিভিল সোসাইটির সদস্য যারা ছিল তাদের, যে এখানে তারা দুই ভাগে বিভক্ত ছিল। যে আমেরিকান যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকার ছিল তারা ছিল মূলত পাকিস্তানপন্থী, তাদের ক্ষমতাগত ও ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্যই তারা পাকিস্তানকে সমর্থন দিয়েছিল। অন্য শুধু সমর্থন না, তারা যুক্তরাষ্ট্রের যে সরকার ছিল তারা সামরিক ভাবে সহায়তা করছে এবং অস্ত্রশস্ত্র দিয়েও সহায়তা করছে। এবং আপনারা জানেন যে দেশ মুক্তিযুদ্ধের শেষ দিকে তারা সপ্তম নৌবহরও পাঠানোর পরিকল্পনা করেছিল। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে জনগণ এবং কংগ্রেস পার্লামেন্ট যেটা ছিল, সেখানকার যে আমলা ছিল তারা বাংলাদেশের জনগণের প্রতি সহানুভূতিশীল ছিল। এবং যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে সঙ্গীত ছিল যে বিটলস, সেখানকার বিখ্যাত গায়ক যে জর্জ হ্যারিসন এবং ভারতীয় পণ্ডিত যে রবি শঙ্কর, এরা যৌথভাবে আয়োজন করেছিল কনসার্ট ফর বাংলাদেশ, এবং এটার উদ্দেশ্য ছিল এখান থেকে অর্থ সংগ্রহ করে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য পাঠিয়ে দেওয়া। এছাড়াও জ্যাপল ছাত্র সহ বহু আমলা ওই সময় বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন, গণমাধ্যমগুলো বাংলাদেশের প্রতি সহানুভূতি দাঁড়িয়েছিলেন। অর্থাৎ মোট কথা আমরা যদি বলি যে ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার নিজেদের স্বার্থের কারণে, ভূ রাজনৈতিক এবং ক্ষমতাগত স্বার্থের কারণেই পাকিস্তানের পক্ষ অবলম্বন করে, অন্যদিকে সাধারণ জনগণ বাংলাদেশের পক্ষে অবলম্বন করে। আর এই সময় সোভিয়েত ইউনিয়ন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছিল, যেটা আমরা আগেই বলছি যে এই সময়টা সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং দুইটা দেশ একে অপরের প্রধান শত্রু ছিল, যার ফলে যে সোভিয়েত ইউনিয়ন সহতই বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ ছিল সেখানে সামরিক এবং আর্থিকভাবে সহায়তা করে, এবং তারা ভারতকেও
সমর্থন করে যেন তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করে। এছাড়াও তারা রাজনৈতিকভাবে সমর্থন করে। তারা এই দেশে যে গণহত্যা চলতেছিল সেটার তীব্র নিন্দা জানায়, যুদ্ধ বন্ধের জন্য পাকিস্তানকে আহ্বান জানায় এবং যুদ্ধের শেষ দিকে যখন আমেরিকা যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের জন্য, অর্থাৎ বাংলাদেশ যুদ্ধের শেষ দিকে যখন একদম বিজয়ের দ্বার প্রান্তে, পাকিস্তান হারার দ্বার প্রান্তে, তখন এই যুদ্ধ বন্ধের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র জাতিসংঘে একটা প্রস্তাব পেশ করেন। সেই প্রস্তাবের বিপক্ষেও সোভিয়েত রাশিয়া ভেটো প্রদান করেন এবং ওই সময় গণহত্যার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ে সহায়তা করেন। এই সময় চীনের ভূমিকা ছিল বাংলাদেশ বিরোধী, নেতিবাচক, কারণ তাদের স্বার্থের কারণে তারা পাকিস্তানকে সাপোর্ট করত এবং আমেরিকা বলয়ের অধীনে ছিল, যার ফলে তারা পাকিস্তানকে সমর্থন করে এবং পাকিস্তানকে অস্ত্র শস্ত্র গোলা বালুদ এবং গোয়েন্দা তথ্য দিয়ে তারা সহায়তা করে। এবং এই সময় রাজনৈতিক বিরোধিতা তাদের মূল কারণ ছিল যে পূর্ব পশ্চিম ভূ রাজনৈতিক মেরুকরণের অংশ হিসেবে তারা মূলত আমেরিকার সহায়তা করে। এবং বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধ পরবর্তীতে জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন করে, তখনও এই চীন জাতিসংঘের বাংলাদেশের বিরোধিতা করে, যার ফলে বাংলাদেশ সে জাতিসংঘের সদস্য হতে আরো 2 বছর পিছিয়ে গিয়েছিল। এই সময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। যে বাংলাদেশের মাত্র 2টা রাষ্ট্রের সাথে সীমানা শেয়ার করছে, একটা হলো মিয়ানমার আর একটা হলো ভারত। তো ভারতের সাথেই বাংলাদেশের সবচেয়ে বেশি সীমানা রয়েছে। বাংলাদেশের 3 দিকেই ভারত রয়েছে, যে শুধু দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, এছাড়া পশ্চিম, উত্তর, দক্ষিণ 3 দিকে ভারত বেষ্টিত, যার ফলে বাংলাদেশের সাহায্য সহযোগিতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তারা সেইভাবে বাংলাদেশকে সাহায্য সহযোগিতাও করছে। এই সময় ভারত বাংলাদেশের লক্ষ লক্ষ শরণার্থীকে আশ্রয় দিয়েছে, মুক্তিযোদ্ধাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, অস্ত্র ইত্যাদি প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া ভারত বিশ্ব দরবারে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সোচ্চার কণ্ঠ হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশ ভারত একটা যৌথ বাহিনীও গঠন করেছিলেন একদম মুক্তিযুদ্ধের শেষের দিকে, যেটা চূড়ান্ত বিজয় অর্জনে সহায়তা করেছিলেন। বাংলাদেশের প্রতি ভারতের যে সমর্থন মুক্তিযুদ্ধকালীন, সেটাকে মূলত 3টা পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায় ছিল এপ্রিল থেকে জুলাই। সেটা এই সময় মূলত তারা তেমন কিছু করেননি। এই সময় শুধু বাংলাদেশের জন্য সীমান্তটাকে উন্মুক্ত করে দেন এবং কোটি কোটি শরণার্থীদেরকে আশ্রয় দেন, প্রায় 1 কোটির মতো। এবং মে মাসে ভারতের যে গোয়েন্দা সংস্থা র কর্তৃক মুজিব বাহিনী গঠন হয় এবং প্রশিক্ষণ অস্ত্র সরবরাহ করা হয়। এছাড়াও যে বাংলাদেশের যে প্রবাসী সরকার গঠন করা হয়েছিল, এটা এই সময়ে তারা সহযোগিতা করে এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই সময় যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব হেনরি কিসিঞ্জার, তিনি ভারত সফর করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যাতে ভারত সহায়তা না করে এই জন্য আবেদন করেন, কিন্তু ইন্দিরা গান্ধী সেটা প্রত্যাখ্যান করেন। আর তাদের সহায়তার 2য় পর্যায় ছিল আগস্ট থেকে নভেম্বর। মার্কিন ও চীন এর সাথে পাকিস্তানের সমঝোতায় পৌঁছালে তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী সেপ্টেম্বর মাসে সোভিয়েত ইউনিয়ন সফর করেন এবং মস্কোকে এটা বুঝাইতে সহায়তা করেন যে এই অঞ্চলে তাদের স্বার্থেই বাংলাদেশকে সাপোর্ট করা উচিত এবং মস্কো সেইটা মেনে নেয় এবং এই সময় মস্কো দিল্লি একটা চুক্তি করেন এবং সেই চুক্তির আলোকেই পরবর্তীতে পাকিস্তানের 23 নভেম্বর একটা ঘোষণা দেন যে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে 10 দিনের মধ্যেই, যার ফলে ভারতের জন্য আর কোনো অপশন ছিল না, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। এবং 3য় পর্যায় ছিল মুক্তিযুদ্ধের 3 ডিসেম্বর থেকে চূড়ান্ত বিজয় অর্জন করা পর্যন্ত, অর্থাৎ 16 ডিসেম্বর পর্যন্ত। এই সময় 4 থেকে 16 ডিসেম্বর ভারতের পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে যায়, সরাসরি যুদ্ধ শুরু হয়ে যায় এবং 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দেয় এবং যৌথ বাহিনী গঠন করে স্থল, নৌ এবং বিমান 3 পথে একযোগে আক্রমণ শুরু করে এবং পাকিস্তানের এই 3 পথে, এই স্থল, নৌ, বিমান, এই 3 পথেই তারা পরাজয় হতে থাকে এবং সর্বশেষ 15 ডিসেম্বর ভারতীয় মিত্র বাহিনী এবং বাঙালি যে মুক্তি বাহিনী আছে সম্মিলিতভাবে ঢাকা প্রকাশ করে এবং 16 ডিসেম্বর পাকিস্তানি অধিনায়ক যে ছিল জেনারেল নিয়াজিদ 93,000 সৈন্য নিয়ে যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন।
তো আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। যদিও এখানে একটা ডিবেট রয়েই গেছে যে ভারত যেটা করছে এটা আসলে তাদের স্বার্থেই করছে, তাদের প্রয়োজনে এটা করতে বাধ্য হয়েছিল, তাদের আঞ্চলিক শক্তি রক্ষা করার জন্যই, আন্তরিক যে কর্তৃত্ব আছে সেটা প্রতিষ্ঠা করার জন্যই মূলত তারা বাংলাদেশকে সাপোর্ট করেছিল। এই সময় যুক্তরাজ্যের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল। তারা যদিও চীন এবং যুক্তরাষ্ট্রের মতো সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, তবু তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। যে এই সময় যুক্তরাজ্যের যে সরকার ছিল তারা নৈতিকভাবে বাংলাদেশের পক্ষে সমর্থন করেছে এবং তারা তথ্য প্রচারের মাধ্যমেও বাংলাদেশকে সহযোগিতা করেছে। এবং ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ গণমাধ্যম তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ ছিলেন। এবং বিবিসি, বিশেষ করে যে বিবিসি আছে, এরা তো পাকিস্তান কর্তৃক যে গণহত্যা হয়েছে সেটা চিত্র তুলে ধরেন এবং শরণার্থীদের জন্য সাহায্য পাঠানোর মাধ্যমে যুক্তরাজ্য পরোক্ষভাবে বাংলাদেশকে সমর্থন করেন। তবে এই সময় তারা পাকিস্তানকে কোনোভাবে সহায়তা না দিয়েও তাদের আসলে মৌন সম্মতি ছিল অনেকটা পাকিস্তানের পক্ষেই। তো এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, যে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন পরাশক্তির সরাসরি সমর্থন জানায়, কোন পরাশক্তি? যে ভারত। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান যুক্তরাষ্ট্রের নীতি কেমন ছিল? যে পাকিস্তান এবং মুক্তিযুদ্ধ চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি কেমন ছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি ছিল হতাশাব্যঞ্জক ও পাকিস্তানপন্থী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে অবলম্বন করেছিলেন কোন পরাশক্তি? যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে অবলম্বন করেছিলেন কোন পরাশক্তি? যে আমরা জানি যে ভারত, ইউরোপের দেশগুলো, সোভিয়েত ইউনিয়ন, এগুলো বাংলাদেশের পক্ষে ছিল। তাহলে কোনটা? চীন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে কোন পরাশক্তি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিল? কোনটা হয়েছিল? যে মার্কিন যুক্তরাষ্ট্র। কোন পরাশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরোক্ষভাবে সরাসরি সমর্থন দিয়েছিল? পরোক্ষভাবে সমর্থন দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। মনে রাখবেন যে সরাসরি সমর্থন ভারত, কিন্তু পরোক্ষভাবে সমর্থন সোভিয়েত ইউনিয়ন। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে। যে বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল কথাই হলো যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল কথাটাই হলো যে বৈশ্বিক যে কোনো সমস্যাকে আলোচনার মাধ্যমে সমাধান করা, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা, কারোর সাথে কোনো প্রকার শত্রুতা নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করা, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং আন্তর্জাতিকভাবে শান্তি প্রতিষ্ঠা করা। যার ফলেই যে 1961 সালে যে ন্যাম বা জোট নিরপেক্ষ আন্দোলন যে গড়ে উঠেছিল, বাংলাদেশ সেটাকে অকণ্ঠভাবে সমর্থন জানায়। আর বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে বাংলাদেশ সংবিধানের 25 নং অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। তো সংবিধান ও পররাষ্ট্রনীতি, যেটা আগে বলছি যে বাংলাদেশ সংবিধানের 25 নং অনুচ্ছেদ দ্বিতীয় ভাগের, বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগের 25 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের প্রতিটি ক্ষেত্রে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন সমর্থন এবং সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতার বিরোধিতা, বর্ণবাদ ও সকল প্রকার বৈষম্যের বিলোপ, জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ রাষ্ট্র সচেষ্ট হবে। বাংলাদেশ পররাষ্ট্র নীতির মূল নীতিগুলো কি ও মূল বৈশিষ্ট্য কি? বাংলাদেশ পররাষ্ট্র নীতির মূল নীতি ও বৈশিষ্ট্য হলো ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নন, অর্থাৎ সকলের সাথেই বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এবং 1861 সালে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে যে নন অ্যালাইন মুভমেন্ট বা ন্যাম বা জোট নিরপেক্ষ আন্দোলন যে তৈরি হয়, বাংলাদেশ সেটাকে অকুণ্ঠভাবে সমর্থন জানায় এবং বর্তমানেও এর সদস্য। এই একটা তথ্য মনে রাখা ভালো যে ন্যামের বর্তমান সদস্য 121 এবং ন্যামের কোনো নিজস্ব সদর দপ্তর নেই। আর বাংলাদেশ পররাষ্ট্র নীতির অন্যতম একটা বৈশিষ্ট্য হলো স্বাধীন এবং নিরপেক্ষ, সাম্রাজ্যবাদ বিরোধী, মুসলিম বিশ্বের সাথে সখ্যতা, জাতীয় স্বার্থ রক্ষা করা, বিশ্বের অন্যান্য বিষয়ের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান, আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা করা, অর্থনৈতিক এবং রাজনৈতিক লক্ষ্য অর্জনে একে অপরকে সহায়তা করা। উন্নয়নের নীতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি মূলত পরিচালিত সমমর্যাদা ও সম সার্বভৌমত্বের নীতিতে বাংলাদেশ বিশ্বাসী এবং আঞ্চলিক ও সহযোগিতার নীতিতে বাংলাদেশ বিশ্বাসী। বাংলাদেশ পররাষ্ট্র নীতির মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো
মূলত এটা আসলে যে পররাষ্ট্রনীতির যে বৈশিষ্ট্য, এটা মনে রাখলে বাংলাদেশ পররাষ্ট্রনীতির মূলনীতি ও বৈশিষ্ট্য হয়ে যাবে। আচ্ছা, বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো নির্ধারক হিসেবে কাজ করে? এর প্রথম কথা হলো যে পররাষ্ট্রনীতি, একটা দেশের পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারক হলো ওই দেশের সংবিধান। সংবিধান যেভাবে বলা হয়েছে পররাষ্ট্রনীতি ঠিক সেইভাবেই তৈরি করা হয়। তো বাংলাদেশের সংবিধানের 25 নং অনুচ্ছেদে বলাই হয়েছে যে বাংলাদেশ আসলে একটা শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। তো এছাড়া বাংলাদেশের সংবিধান, এই যে বাংলাদেশের পররাষ্ট্র নীতির প্রণয়নের যে অন্যান্য নির্ধারক আছে তার মধ্যে হলো গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান। যে বাংলাদেশ যে ধরনের পররাষ্ট্র নীতি প্রণয়ন করুক না কেন, তাকে ভৌগোলিক অবস্থানের কথা মাথায় রাখতে হয়। যে বাংলাদেশে তিন দিকেই হলো ভারত, একদিকে বিশাল বঙ্গোপসাগর, আবার বাংলাদেশ হলো এশিয়া মহাদেশের একদম হার্ট, দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ স্থলে অবস্থিত। এই সমস্ত বিষয়কে মাথায় রেখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়ন করা হয়। এছাড়া ভূ রাজনৈতিক যে পরিবেশ আছে সেটাকে মাথায় রাখতে হয়, ভূ অর্থনৈতিক যে প্রেক্ষাপট আছে, পটভূমি আছে, সেটা মাথায় রেখে বাংলাদেশকে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়। একটা দেশের জনমতের উপর ভিত্তি করে সেই রাষ্ট্রের পররাষ্ট্রনীতি প্রণয়ন করা হয়। এছাড়া রাজনৈতিক নেতৃত্ববৃন্দের ধরন, যে নায়কতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, গণতান্ত্রিক, যে এক একটা ধরন রাজনৈতিক নেতৃত্বের এক এক ধরনের পররাষ্ট্রনীতি থাকে। বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে সেই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। তারপর আঞ্চলিক পরিবেশ কেমন, তার উপর নির্ভর করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়ন করা হয়েছে। বিশ্ব রাজনীতির পরিস্থিতি কেমন, যে কখন কেমন থাকে, সেইভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারক। এছাড়া কি আছে, যে জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, বিরোধের শান্তিপূর্ণ সমাধান, শক্তি পরিহার করা, যে নিরস্ত্রীকরণের প্রচেষ্টা করা, নিজস্ব আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, আন্তর্জাতিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠা করা, জাতীয় স্বার্থ রক্ষা করা এবং অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, এবং পরিপূর্ণ শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্থাপিত। বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি স্থাপিত। এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি? যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটা হলো বাংলাদেশ পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে পররাষ্ট্রনীতি সংক্রান্ত আলোচনা করা হয়েছে? কোন অনুচ্ছেদে? অনুচ্ছেদ 25। কত? অনুচ্ছেদ 25-এ। জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম এর সদর দপ্তর কোথায়? আসলে এর কোন সদর দপ্তর নেই। বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে মূলত কোন বিষয়গুলো প্রাধান্য পায়? যে অর্থনৈতিক সাহায্য, জাতীয় নিরাপত্তা স্বার্থ এবং বাণিজ্যিক সম্পর্ক, আসলে সবগুলোকে মাথায় রেখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হয়। পররাষ্ট্রনীতি হলো একটি রাষ্ট্রের এমন একটি নীতি যা কি রক্ষা করার জন্য অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন ও যোগাযোগ বজায় রাখতে সাহায্য করে। কি রক্ষা করার জন্য? কি রক্ষা করার জন্য? যে অভ্যন্তরীণ নীতি, জাতীয় নিরাপত্তা, উন্নয়ন, রাজনৈতিক ব্যবস্থা, সাংস্কৃতিক ঐতিহ্য। কি হবে? জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন। বাংলাদেশ ও অর্থনৈতিক কূটনীতি। এবার আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি নিয়ে। অর্থনৈতিক কূটনীতি হলো আসলে এমন একটা কূটনীতি যা একটা দেশের জাতীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য অর্থনৈতিক সরঞ্জাম, যেমন চুক্তি, বিনিয়োগ, বাণিজ্য, সাহায্য এবং মুক্ত বাণিজ্য ব্যবহার করে অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করা ও বজায় রাখা। বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি বলতে কি বোঝায়? যে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি বলতে বোঝায় যে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা, এবং যেমন বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য যে অর্থনৈতিক বিনিময় মাধ্যম আছে সেগুলোর মাধ্যমে জাতীয় লাভ অর্জনের জন্য কূটনৈতিক কৌশল প্রয়োগ করা। এটি একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগত লক্ষ্য অর্জনের অর্থনৈতিক সরঞ্জাম ব্যবহার করার একটি প্রক্রিয়া। অর্থনৈতিক কূটনীতির প্রধান উদ্দেশ্য কি? অর্থনৈতিক কূটনীতির প্রধান উদ্দেশ্য হলো অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা, ব্যবসা বাণিজ্য বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক স্বার্থ এবং বাণিজ্য রক্ষা করা, বৈদেশিক নীতির লক্ষ্য অর্জন করা এবং আন্তর্জাতিক নীতিতে শক্তিশালী ভূমিকা পালন করা। বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি
বাস্তবায়নে বাংলাদেশের সরকারি কৌশলসমূহ, যে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা, এছাড়া রপ্তানি বৃদ্ধি, বহির্মুখীকরণ করা, নতুন বাজার সৃষ্টি করা, অর্থনৈতিক সহায়তা এবং ঋণ প্রদান করা, ঋণ প্রাপ্তি যাতে সহজ হয় সেই জন্য বাংলাদেশ অর্থনৈতিক কূটনীতি পরিচালনা করে, মুক্ত বাণিজ্য চুক্তি করা, অন্যান্য দেশের সাথে যাতে মুক্ত বাণিজ্যের মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা যায় সেই জন্য মুক্ত বাণিজ্য চুক্তি করা, বাংলাদেশের যে নীতিগত অবস্থান আছে তা অন্যান্য বিশ্বেরকে জানানো এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করা, সমন্বিত ও সমগ্র সরকার ভিত্তিক কৌশল স্থাপন করা, অর্থাৎ কূটনৈতিক ব্যবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করে একটি সমন্বিত ও সমগ্র সরকার ভিত্তিক প্রকৌশল প্রণয়ন করা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা, যাতে যেমন যে একটা ডেল্টা প্ল্যান ছিল 21 সাল মেয়াদী, এরূপ দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা, অন্যান্য যে আন্তর্জাতিক এবং আঞ্চলিক যে সংগঠন আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, যেমন ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এরূপ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা ওয়ার্ল্ড ব্যাংক, যে এই যে অন্যান্য যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা। বাংলাদেশের পররাষ্ট্র নীতির রাজনৈতিক ভিত্তিটা কি? আসলে বাংলাদেশের পররাষ্ট্র নীতির রাজনৈতিক মূল ভিত্তিটাই হলো যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। সকলের সাথেই বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই মূলনীতি যা জাতীয় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে। আর এই মূলনীতি নিয়ে বাংলাদেশের সংবিধানের ২য় ভাগের ২৫ নং অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে, যেখানে রয়েছে জাতীয় সমতা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অন্যের বিষয়ে হস্তক্ষেপ না করা, শক্তি প্রয়োগ করা, বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চালানো, আন্তর্জাতিক যে বিভিন্ন আইন এবং সনদ আছে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। বাংলাদেশের পররাষ্ট্র নীতির অর্থনৈতিক ভিত্তি কি? যে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে অর্থনৈতিক ভিত্তি বলতে বোঝায় অর্থনৈতিক ডিপ্লোমেসি এবং অর্থনৈতিক ইন্টারেস্ট রক্ষার মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন করা, অর্থাৎ বাণিজ্য বিনিয়োগ, অর্থনৈতিক সুবিধাদি ইকোনমিক ডিপ্লোমেসির মাধ্যমে ইকোনমিক ইন্টারেস্ট রক্ষা করা। এই জন্যে যে প্রভাবশালী শক্তিশালী দেশগুলো আছে তাদের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, উন্নয়নশীল দেশগুলোর সাথে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি করা। এই জন্য বাংলাদেশের সংবিধানের আলোকে যে একটা নীতি রয়েছে যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন প্রবৃদ্ধির উপর জোর দেওয়া এবং সামগ্রিক উন্নয়নের জন্য অর্থনৈতিক ভিত্তি স্থাপন করা। অর্থনৈতিক ভিত্তির মূল দিকগুলো কি? যে অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে একটা দেশের যে উন্নয়নমুখী এবং অর্থনৈতিক যে সক্ষমতা আছে সেটাকে বাড়ানো, সেটা বিদেশ থেকে বিনিয়োগ আকর্ষণ করার মাধ্যমেই হোক, ঋণ সহযোগিতার মাধ্যমেই হোক, বা ব্যবসা বাণিজ্য করার মাধ্যমেই হোক। আর হলো নতুন নতুন বাজার অনুসন্ধান করা, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্যই প্রচলিত বাজারের বাহিরেও আরো নতুন নতুন বাজার খোঁজ করা। এছাড়া প্রভাবশালী যে দেশগুলো আছে তাদের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। বাংলাদেশের পররাষ্ট্র নীতি প্রণয়নের প্রক্রিয়া কি? বাংলাদেশের পররাষ্ট্র নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের জাতীয় সংবিধান, এবং আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই যে বাংলাদেশ সংবিধানের ২য় ভাগের ২৫ নং অনুচ্ছেদে যে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা সংহতি বৃদ্ধির যে নির্দেশনা দেওয়া রয়েছে, এটাই হলো বাংলাদেশ পররাষ্ট্র নীতি প্রণয়নের মূল ভিত্তি। এই নীতির ভিত্তিতেই বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয় অনুসরণ করে জাতীয় স্বার্থ রক্ষা করে। এছাড়া জাতীয় স্বার্থ বলতে যে বোঝায় দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং নাগরিকদের সুবিধা নিশ্চিত করা। আর পররাষ্ট্রনীতি প্রণয়নের প্রক্রিয়ায় যে বিষয়টা রয়েছে সেটা হলো যে সাংবিধানিক নির্দেশনা, যে বাংলাদেশ সংবিধানের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটাকে মাথায় রেখে পররাষ্ট্র নীতি প্রণয়ন করা, জাতীয় স্বার্থকে মাথায় রাখা, যে জাতীয় মূল স্বার্থ, পররাষ্ট্র নীতি প্রণয়নের ক্ষেত্রে মূল লক্ষ্য উদ্দেশ্যটা থাকবে জাতীয় স্বার্থকে সমন্বিত রাখা। এছাড়া জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনৈতিক উন্নয়ন সাধন করা, ভূখণ্ডগত যে বিরোধ আছে তার শান্তিপূর্ণ সমাধান করা। বাংলাদেশের পররাষ্ট্র নীতি প্রণয়নের নীতি প্রণয়নের অংশ।
যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, তারা সংবিধানের নির্দেশনা অনুযায়ী তারা পররাষ্ট্রনীতি প্রণয়ন করবেন। এছাড়া যে বাংলাদেশ সংবিধানের যে মূলনীতি আছে, বাংলাদেশ রাষ্ট্রের যে মূলনীতি আছে, সেটার আলোকেই পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যম যাতে শক্তিশালী হয় এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে যাতে বাংলাদেশের যে স্বার্থ রয়েছে সেটা সমুন্নত রাখা যায়, সেই দিক লক্ষ্য রেখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়ন করা হয়। তাছাড়া কৌশলগত পরিবর্তন, জাতীয় শক্তির বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন দেখা যায়। এর ফলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে সক্ষম হয়েছে। এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, যে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে সংবিধান কত অনুচ্ছেদ আলোচনা করেছে, কত অনুচ্ছেদে, সরি এখানে সবগুলো আসলে একই অপশন হয়ে গেছে, এটা মিস্টেক। এটা আসলে হবে 25, মূলত হবে 25 অনুচ্ছেদে। আচ্ছা, বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশ সংবিধানের কোন ভাগে আলোচনা করা হয়েছে? দ্বিতীয় ভাগে আলোচনা করেছে। কোন ভাগে? দ্বিতীয় ভাগে। আসলে আবারও বলতেছি যে এই যে এই প্রশ্নটা আসলে এখানে এই অপশনগুলো সব 20 হয়ে গেছে। আসলে একটা 25 হবে, হয়তো 20, 25, 22 এরকম ভাবে অপশন থাকবে আর কি। বাংলাদেশের সংবিধানের, আমরা যদি পরবর্তী বাংলাদেশ সংবিধান 25 অনুচ্ছেদে কিসের উন্নয়ন সম্পর্কিত? অনুচ্ছেদ কিসের উন্নয়ন সম্পর্কিত? অভ্যন্তরীণ শান্তি নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা সংহতির উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার। আসলে কি? যে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা সংহতির উন্নয়ন। বাংলাদেশের 25 অনুচ্ছেদে অনুযায়ী বাংলাদেশের অথবা বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী বাংলাদেশের অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কি করবে? হস্তক্ষেপ করবে, সহায়তা করবে, হস্তক্ষেপ করবে না, পর্যবেক্ষণ করবে। কি হবে? হস্তক্ষেপ করবে না। বাংলাদেশ ও তার প্রতিবেশী, দক্ষিণ এশিয়ার যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে সেটা নিয়ে এখানে আমরা একটু আলোচনা করব। যে বাংলাদেশ হলো আসলে একটি দক্ষিণ এশিয়ার দেশ, যেটা 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত, এবং যেটা 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা অবস্থিত। এর উত্তরে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, পূর্বে ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার, পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে রয়েছে বিশাল বঙ্গোপসাগর। আর এটার মোট সীমা রেখা হলো ভারতের সাথে 4156 বা 3715, যেটা পরীক্ষায় থাকে, এবং মিয়ানমারের সাথে 271 বা 280, যেটা অপশনে থাকবে। সমুদ্র উপকূল রেখা হলো 711 বা 716, আর মোট সীমা রেখা হলো 5138, আর মূল স্তর সীমা হলো 4427 কিলোমিটার। আর ভৌগোলিক গুরুত্বের দিক থেকে যদি বলি, যে বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দুতে অবস্থিত, এবং ভারত, চীন, মিয়ানমার ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগস্থলে বাংলাদেশ অবস্থিত, এবং বঙ্গোপসাগরের মাধ্যমে আন্তর্জাতিক সমুদ্রপথে প্রবেশদ্বারের হলো এই বাংলাদেশ, যার ফলে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন কিভাবে আসতে পারে? বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য কত? সীমান্ত দৈর্ঘ্য কত? 4156 হবে। 4156, সরি এখানে আছে 4096, আসলে কিছু জায়গায় এটা আছে, এটা একটু সংশোধন করে নেবেন, এটা হবে 4156 কিলোমিটার। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত কত কিলোমিটার? 271। বাংলাদেশের দ্রাঘিমাংশ কত, বা বাংলাদেশ কোন দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত? ক নাম্বার। কোন দুটি দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? ভারত এবং মিয়ানমার। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? মোট সীমান্ত দৈর্ঘ্য হলো 5138, খ নাম্বার। এখন দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো এই ক্ষেত্রে প্রথমে একটু বলে রাখি যে মুক্তিযুদ্ধের অংশটা আমরা প্রথমে আলোচনা করছি, সেটা আর এখানে আমরা আলোচনা করব না। আসলে ভারত বাংলাদেশ দুটি প্রতিবেশী রাষ্ট্র, যাদের আসলে ইতিহাস, সংস্কৃতি, ভাষা, রাজনৈতিক ঘটনাবলী যা আছে এটা গভীরভাবে জড়িত। কারণ আমরা জানি যে সেই 1947 সালের পূর্বে পুরো ভারত এবং পাকিস্তান, বাংলাদেশ, এগুলো ভারতীয় উপমহাদেশ হিসেবে পরিচিত ছিল, যার ফলে বাংলাদেশের যে সম্পর্ক, ভারতের সাথে যে সম্পর্ক, এটা সেই ঐতিহাসিক কাল থেকেই
খুব গভীর সম্পর্ক ছিল। আর বাংলাদেশের একটা বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল। যদিও ভারত টাইম টু টাইম আসলে তাদের স্বার্থটাকে রক্ষা করছে, বাংলাদেশের যে স্বার্থ সেটা সবসময় তারা অবহেলা করেছে, নেগলেক্ট করছে। বাংলাদেশ প্রাপ্য প্রতিবেশী হিসেবে যে প্রাপ্য সম্মান বা মর্যাদা বা যে স্বার্থটা রক্ষা করার কথা ছিল বা যেটা প্রদান করার কথা ছিল, ভারত আসলে সেটা বাংলাদেশকে কখনোই দেয়নি, শুধু নিয়েইছে, দেয়নি। তো তারপরেও ভারত বাংলাদেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। যে 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা ছিল সেটা আমরা পূর্বে আলোচনা করেছি। এছাড়া 1972 থেকে 75 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর যুগ, যে তখন ছিল তখন ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষর করে এবং ইন্দিরা মুজিব যে সীমান্ত চুক্তি সেটা স্বাক্ষর করেন। এছাড়া 1995 থেকে 90 সাল, যে এই সময় আসলে বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পরে অনেকটা সামরিক শাসন চলতেছিল, যার ফলে ওই সময় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয় এবং এই সময় বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি প্রবল হয় এবং সীমান্তে উত্তেজনা এবং অভ্যন্তরীণ হস্তক্ষেপের অভিযোগ এই সময় পাওয়া যায়। 1991 থেকে 2004 এ সময় পুনরায় আবার সংসদীয় পদ্ধতি সরকার প্রচলিত হয়, গণতন্ত্রের কিছুটা অগ্রগতি হয় এবং তখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কিছুটা উন্নতি হয়। এবং এই সময় যে গঙ্গার যে পানি বন্টন চুক্তি সেটা 30 বছর মেয়াদী 1996 সালে স্বাক্ষরিত হয় এবং পানি তিস্তা চুক্তি এটা তখন থেকে আলোচনা শুরু হলে এ পর্যন্ত চূড়ান্ত রূপ লাভ করেনি। এছাড়া 2009 থেকে 2024 সালে ভারত বাংলাদেশ সম্পর্কের একটা নতুন দিগন্ত উন্মোচন হয়। এই সময় শেখ হাসিনার সরকার মূলত ছিল আসলে ভারতপন্থী সরকার। যে ওই সময় যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি ছিল অনেকটা ভারত ঘেঁষা একটা পররাষ্ট্রনীতি ছিল। তো এই সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য যেটা অর্জন ছিল বাংলাদেশের জন্য বা উভয় দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো, সেটা হলো 2015 সালের ছিটমহল বিনিময় চুক্তি, যেখানে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের 111টি ছিটমহল ছিল যেটা বাংলাদেশ পায়। অন্যদিকে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের 51টি ছিটমহল যেটা ভারতকে দিয়ে দেওয়া হয়। এছাড়া রেল, সড়ক ও নৌ সংযোগ বৃদ্ধি পায়। মৈত্রী এক্সপ্রেস আগরতলা রেল এটা চালু হয় এবং ভারত তারপরে নতুন করে যে 2024 সালে যে জুলাই বিপ্লব হলো, তারপর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করে যখন ভারতে আশ্রয় নিয়েছে, তার পর থেকেই দুই দেশের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা অনেকটা অনিশ্চয়তার দিকে চলে গেছে। দুই দেশের সম্পর্কে এখন সম্পর্কের এতটাই অবনতি হয়েছে যেটা 1975 সালের সময়ও হয়নি। 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরেও এতটা সম্পর্কের অবনতি হয়নি। এবং ভারতে ইতিমধ্যে যে মেডিকেল ভিসা ছিল সেই ইস্যুটাকে তারাই করে মেডিকেল ভিসা বন্ধ করে দিছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে অবস্থান ছিল সেটা কমে গেছে। সংখ্যালঘু বিষয়ে ভারত সব সময় উত্তেজনাকর বক্তব্য দিচ্ছে। এছাড়াও বাণিজ্য অবকাঠামোর যে সংযোগ রয়েছিল সেখানে অনেকটা ভাটা পড়ে গেছে এবং তবে ভারত অবশ্যই যে ইন্টারিম যে গভর্নমেন্ট রয়েছে তাদের সঙ্গে কাজ করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছে। তবে উভয় দেশ আলোচনার মাধ্যমে একটা নতুন সম্পর্ক স্থাপনের একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো ভারত বাংলাদেশ সম্পর্কের যে বিদ্যমান সমস্যা, যে প্রথম সমস্যার কথা যদি বলি আমরা, তিস্তার পানি বন্টন সমস্যা, যেটা নিয়ে টাইম টু টাইমে অনেক আলোচনা হলে আসলে কোনো ফলপ্রসূ কোনো সমাধান হয় নাই। সীমান্ত হত্যা ও সীমান্ত গুলির ঘটনা, তারপর ন্যাশনাল রেজিস্টার্স অফ সিটিজেন আসামে যেটা শুরু হয়েছে, যে এর মাধ্যমে বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে এই আইনের মাধ্যমে ভারত অনেক ভারতীয় নাগরিককে তারা ওই দেশের নাগরিকত্বহীন করতেছে এবং বলতেছে যে এরা বাংলাদেশ থেকে সেখানে অবৈধভাবে প্রবেশ করছে, যেটা বাংলাদেশ বরাবরই এটা আসলে প্রত্যাখ্যান করে আসছে এবং এটা নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে বিদ্যমান একটা সমস্যা রয়েছে। এছাড়া বাণিজ্যের ভারসাম্যহীনতা রয়েছে। বাংলাদেশ যে পরিমাণ ভারত থেকে আমদানি করে সেই পরিমাণ ভারত বাংলাদেশ থেকে আমদানি করে না, যার ফলে দেখা গেছে দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতা প্রকট। এছাড়া পণ্য রপ্তানি আমদানিতে নিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রানজিট ইস্যু নিয়ে যেটা ছিল
সেটা নিয়ে দুই দেশের মধ্যে আসলে একটা টানাপোড়েন সম্পর্ক তৈরি হয়ে গেছে। বর্তমান আসলে বাংলাদেশের সাথে চীনের সম্পর্কে যে উন্নতি হচ্ছে সেটা আসলে ভারতের জন্য একটা অশনি সংকেত। সেই জন্য ভারত খুব গভীর উদ্বিগ্নের মধ্যে আছে। তাছাড়া ভারত সবসময় যে একটা অজুহাত তুলতেছে যে সংখ্যালঘু এবং মানবাধিকার ইস্যু, আসলে যদি বাংলাদেশে এই ধরনের ঘটনা তেমন নেই বললেই চলে। তারপরে ভারত আসলে তাদের নিজেদের স্বার্থেই, ভারতীয় রাজনীতির স্বার্থে আসলে তারা এই ধরনের অপপ্রচার তারা করে থাকে। কারণ আপনারা জানেন যে ভারত হলো একটা হিন্দু প্রধান রাষ্ট্র, তারা যদি এইভাবে যদি তুলে ধরতে পারে তাহলে ভারতের যে বিশাল একটা যে ভোট ব্যাংক রয়েছে, হিন্দুত্ব ভোট ব্যাংক, সেটা তাদের পক্ষে যায়। এই অস্ত্রটাকে ব্যবহার করে বিজেপি মূলত অনেকটা সফল। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে বাংলাদেশের প্রধান সমস্যা কি? যে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে বাংলাদেশের প্রধান সমস্যা হলো শুষ্ক মৌসুমে আসলে পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যায় না। এছাড়া এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার্স অফ সিটিজেন কার্যক্রমে ভারতের কোন রাজ্যের উল্লেখযোগ্য? এটা আমরা ওই সময় বলছিলাম যে আসাম রাজ্য। বাংলাদেশ ভারত পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? গঙ্গার যে পানি চুক্তি, এটা কবে স্বাক্ষরিত হয়? 1996 সালে। ভারত বাংলাদেশের মধ্যে সর্বশেষ ভূমি চুক্তি স্বাক্ষরিত কত সালে? 2015 সালে, ছিটমহল বিনিময়। ভারত বাংলাদেশের রেল সংযোগ চালু হয় কত সালে? সর্বশেষ চালু হয় 2018 সালে, 2008 সালে, যে ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস নামে ট্রেন পুনরায় চালু হয়। বাংলাদেশ মৈত্রী স্বাধীনতা যুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের কোন প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন? কে রাখেন? ইন্দিরা গান্ধী। বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক, আসলে বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়ার একটা দেশ আর মিয়ানমার হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ। দুইটা একটা প্রতিবেশী রাষ্ট্র এবং দুই রাষ্ট্রের স্থল সীমানা শেয়ার করছে 271 কিলোমিটার। দুই রাষ্ট্রের মধ্যে যে স্থল সীমান্ত রয়েছে 271 কিলোমিটার। আর দুই দেশকে বিভক্ত করছে নাফ নদী। দুই দেশকে বিভক্ত করেছে নাফ নদী এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী জেলা কক্সবাজার, বান্দরবন, এটা মিয়ানমারের সাথে রয়েছে। আর মিয়ানমারের পূর্ব নাম ছিল বার্মা। 1989 সালে দেশটির নাম পরিবর্তন করা হয় মিয়ানমার। দ্বিপাক্ষিক সম্পর্কের কথা যদি বলি, বাংলাদেশ মিয়ানমারের দ্বিপাক্ষিক সম্পর্ক শুরু হয় 1972 সালে। তারা বাংলাদেশকে স্বীকৃতি দেয় 13 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশের দূতাবাস রয়েছে ইয়াঙ্গুনে আর মিয়ানমারের দূতাবাস রয়েছে ঢাকার বারিধারায়। আর বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বর্তমান উত্তেজনাকর যে সম্পর্ক রয়েছে তার মেইন উৎস হলো রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গা সংকট মূলত প্রথম রোহিঙ্গাদের ঢল নামে 1978 সালে, আর বড় আকারে ঢল নামে 2007 সালে, যখন মিয়ানমার জান্তা বাহিনী রোহিঙ্গাদের উপর নৃশংস হত্যা কাণ্ড চালায়, ইথনিক ক্লিনজিং যখন চালায় তখন থেকে। আর বর্তমান প্রায় বাংলাদেশে 11 লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, যা আসলে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির বাংলাদেশে কক্সবাজারে অবস্থিত। জাতিসংঘ একে জাতিগত নিধন বা ইথনিক ক্লিনজিং বলে আখ্যায়িত করেছেন। বাংলাদেশ চায় যে স্বেচ্ছায়, নিরাপদ এবং সম্মানজনক ভাবে যেন রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করা হয়। এছাড়াও রোহিঙ্গা ইস্যু নিয়ে গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে একটা মামলা করেছেন। এছাড়া আইসিসি, ওআইসি মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করছে। এই রোহিঙ্গা ইস্যুতে চীন এবং রাশিয়া বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছেন। বাণিজ্যিক সম্পর্কের কথা যদি বলি, বাংলাদেশ মিয়ানমারে ঔষধ, খাদ্য এবং পোশাক রপ্তানি করে, আর মিয়ানমার বাংলাদেশে রপ্তানি করে মাছ, ডাল, কাঠ। সীমান্ত বাণিজ্য পয়েন্ট হলো যে বাংলাদেশ এবং মিয়ানমারের বাণিজ্যিক পয়েন্ট হলো টেকনাফ এবং মংডু। ফেরি সার্ভিস ছিল, তবে বর্তমান রোহিঙ্গা সংকটের কারণে সেটা বন্ধ রয়েছে। এছাড়া যে দ্বিপাক্ষিক সমস্যাগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গা সংকট, সীমান্তে গোলাবর্ষণ, মাদক পাচার, বিশেষ করে ইয়াবা, সেনা উপস্থিতি এবং সীমান্ত উত্তেজনা। প্রশ্ন যে বাংলাদেশ কোন নদীটি মিয়ানমারের সঙ্গে সীমান্ত গঠন করে? কোন নদীটি? নাফ। বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী সংকট কোন সাল থেকে ব্যাপক আকার ধারণ করছে? 2017 সাল থেকে। কোন সাল থেকে? 2017 সাল থেকে। রোহিঙ্গা শরণার্থীরা মূলত মিয়ানমারের কোন রাজ্য থেকে আগত? রাখাইন থেকে। বর্তমান 2025 পর্যন্ত বাংলাদেশ কতজন রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে? প্রায় 11 লাখ।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বাংলাদেশের কোন জেলা অবস্থিত? বান্দরবান ও কক্সবাজার। বাংলাদেশ পররাষ্ট্র নীতিতে মিয়ানমারের সঙ্গে প্রধান চ্যালেঞ্জ কোনটি? মিয়ানমারের প্রধান চ্যালেঞ্জ হলো রোহিঙ্গা প্রত্যাবর্তন। মিয়ানমার থেকে বাংলাদেশ কোন মাদক দ্রব্য সবচেয়ে বেশি পাচার হয়? কোন মাদক দ্রব্য সবচেয়ে বেশি পাচার হয়? ইয়াবা। নেপাল বাংলাদেশ সম্পর্ক। নেপাল ও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। যদিও বাংলাদেশের সাথে নেপালের সীমা সরাসরি কোনো সীমান্ত নেই, দুই দেশের আসলে সংযোগের মূল মাধ্যম হলো ভারত। দুই দেশের সম্পর্কের মূল মাধ্যমটা আসলে ভারত। যে বাংলাদেশ থেকে নেপালের নিকটতম সীমান্ত হলো পঞ্চগড়, আর নেপালের হলো যোগবাণী। সড়ক পথ ও ট্রানজিট পথ ভারতের শিলিগুড়ি করিডোর দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক রক্ষা করা হয়। কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয় 1972 সালে। আর নেপাল বাংলাদেশের স্বীকৃতি দেয় 16 জানুয়ারি 1972। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাংলাদেশের নেপালের দূতাবাস রয়েছে ঢাকায়। বাংলাদেশের নেপালের দূতাবাস হলো ঢাকা, আর নেপালে বাংলাদেশের দূতাবাস হলো নেপালের রাজধানী কাঠমান্ডুতে। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক ও সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ মূলত নেপালে ঔষধ, তৈরি পোশাক এবং খাদ্যপণ্য রপ্তানি করে। অন্যদিকে নেপাল বাংলাদেশে পশমজাত পণ্য, ফলমূল ও হস্তশিল্প রপ্তানি করে। আর দুই দেশের মধ্যে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরিত আছে। ট্রানজিট চুক্তি, ভারত হয়ে পণ্য পরিবহন করা হয়। এছাড়াও নেপাল চায় বাংলাদেশকে জলবিদ্যুৎ দিতে। বাংলাদেশ প্রায় 50 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করছে নেপাল থেকে। ভারত এই ট্রানজিটের অনুমতি দিয়েছে। বাংলাদেশের অনেক নেপালি শিক্ষার্থী পড়াশোনা করে, বিশেষত মেডিকেলে, এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধা রয়েছে, সাংস্কৃতিক বিনিময় চুক্তি রয়েছে। এছাড়া আঞ্চলিক যে সহযোগিতা সংস্থা সার্ক, বিমস্টেক, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, তারপরে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সব বেশ কিছু আন্তর্জাতিক এবং আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য। পরিবহন এবং বন্দর। বাংলাদেশ নেপালকে মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। এছাড়া নেপালের পণ্য পরিবহন হয় মূলত ভারত হয়ে। প্রস্তাবিত রুট হলো নেপাল ভারত বাংলা বন্দর, অর্থাৎ বাংলাদেশ মোংলা চট্টগ্রাম বন্দর। তাহলে নেপালের সাথে বাংলাদেশের বাণিজ্যিক করিডোর হিসেবে কোন দেশ ব্যবহৃত হয়? কোন দেশ ব্যবহৃত হয়? ভারত। কোন দেশ ব্যবহৃত হয়? ভারত। বাংলাদেশ থেকে নেপালে কোন পণ্য রপ্তানি করা হয়? বাংলাদেশ থেকে নেপালে কোন পণ্য রপ্তানি করা হয়? মূলত কোনটা রপ্তানি করা হয়? ওষুধ। সরি, এটা একটু ভুল আছে, এটা আসলে ঠিক করা হয়েছে। কি হবে? ওষুধ। নেপাল কোন ধরনের দেশ? নেপাল হলো উপকূলবিহীন দেশ, ল্যান্ড লকড একটা দেশ। নেপাল বাংলাদেশের মধ্যে প্রথম বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1977 সালে। প্রথম বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয় 1977 সালে। নেপাল ও বাংলাদেশের সম্পর্কের মূল ভিত্তি কি? মূল ভিত্তি হলো অর্থনৈতিক এবং আঞ্চলিক সহযোগিতা। বাংলাদেশ ভুটান সম্পর্ক। দক্ষিণ এশিয়ার আর একটা গুরুত্বপূর্ণ দেশ, যার সাথে বাংলাদেশের সরাসরি সীমান্ত না থাকলেও দুই দেশের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এই ভুটানই প্রথম দেশ যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে প্রথম বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। যে কত সালে? 1971 সালের 16 ডিসেম্বর। যদি 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশও স্বীকৃতি দিয়েছিল, তবে ভুটান কিছুক্ষণ আগে দেয় বলে ঐতিহাসিকভাবে স্বীকৃতি রয়েছে। যে ভুটান কিছুক্ষণ আগে দেয়, অর্থাৎ ভারত প্রথম দেয় ভুটান, ওই দিনই দেয় ভারত। কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় 12 এপ্রিল 1973 সালে। বাংলাদেশে ভুটানের দূতাবাস রয়েছে বারিধারা, আর ভুটানে বাংলাদেশের দূতাবাস রয়েছে। এছাড়া বাণিজ্যিক সম্পর্ক, যে 2020 সালে বাংলাদেশ ও ভুটান একটি অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি বা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করে। এটি বাংলাদেশ প্রথমে পিটিএ চুক্তি অনুসারে, এটি বাংলাদেশের প্রথম পিটিএ বা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। তাই এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের প্রথম
প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট কোনটা? কার সাথে করে? ভুটানের সাথে করে। বাংলাদেশ ভুটানের ১০০টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়। ভুটান বাংলাদেশকে ৩৪টি পণ্য শুল্কমুক্তির সুবিধা দেয়। বাংলাদেশ ভুটানের ১০০টি পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে, আর ভুটান বাংলাদেশকে ৩৪টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। ভুটান থেকে বাংলাদেশের সাধারণত আমদানি করা হয় যেটা, প্রথমত হলো পাথর, বোল্ডার, ডলমাইট, ফলমূল, মিনারেল ওয়াটার। আর বাংলাদেশ থেকে ভুটানে রপ্তানি করা হয় ওষুধ, পোশাক, প্লাস্টিক সামগ্রী এবং খাদ্যপণ্য। পরিবহনের ট্রানজিট সুবিধা। বাংলাদেশ চট্টগ্রাম ও মংলা বন্দরকে ভুটানকে ব্যবহারের অনুমতি দিয়েছে, কারণ ভুটানও নেপালের মতো একটা ল্যান্ড লকড কান্ট্রি। ভারত থেকে ভুটানের পণ্য বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ভুটানে যাতায়াত করে। ভুটান আসলে জল বিদ্যুতের সমৃদ্ধশালী একটা দেশ, যার ফলে বাংলাদেশ জল ও বিদ্যুৎ আমদানি করতে চায়। এটা ত্রিপাক্ষিক উদ্যোগে, অর্থাৎ বাংলাদেশ, ভারত, ভুটান বাস্তবায়িত হতে পারে। আঞ্চলিক সহযোগিতা উভয় সার্ক, বিমস্টেক, বিন, মোটর ভেহিকেল এগ্রিমেন্ট চুক্তিতে স্বাক্ষর করেছে। ভুটানি শিক্ষার্থীরা বাংলাদেশে মেডিকেলে পড়াশোনা করে, ভুটানি নাগরিকরা বাংলাদেশে চিকিৎসা গ্রহণ করে। উল্লেখযোগ্য দিবস হলো ৬ ডিসেম্বর বাংলাদেশ ভুটান মৈত্রী দিবস। এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ ভুটান মৈত্রী দিবস হলো ৬ ডিসেম্বর। প্রথম কোন দেশ বাংলাদেশের স্বীকৃতি দেয়? ভুটান। বাংলাদেশ ও ভুটান কবে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা পিটিএ স্বাক্ষর করে? কত সালে? ২০২০ সালে। এটা কিন্তু আসতে পারে বাংলাদেশের প্রথম পিটিএ কে কোনটা, যেটা ভুটানের সাথে করছে? ভুটান থেকে বাংলাদেশ প্রধানত কোন পণ্য আমদানি করে? পাথর এবং ডলোমাইট। ভুটান থেকে মূলত বাংলাদেশ কোন পণ্য আমদানি করে? পাথর এবং ডলোমাইট। বাংলাদেশ ভুটান মৈত্রী দিবস কোন তারিখে পালিত হয়? ৬ ডিসেম্বর। বাংলাদেশ থেকে ভুটানে কি রপ্তানি করা হয়? বাংলাদেশ থেকে ভুটানে গার্মেন্টস ও ঔষধ রপ্তানি করা হয়। বাংলাদেশ ও মালদ্বীপ সম্পর্ক। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ১৯৭৮ সালে। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় মূলত ১৯৭৮ সালে। উভয় দেশের রাজধানীতেই দূতাবাস রয়েছে। বাংলাদেশের কর্মীরা মূলত অভিবাসন হিসেবে মালদ্বীপে অনেক কর্মী যান এবং তারা নির্মাণ খাত, হোটেল ও পর্যটন খাত, চিকিৎসা খাত এবং শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। বাংলাদেশের চিকিৎসক এবং শিক্ষকরা মালদ্বীপে জনপ্রিয় এবং প্রভাবশালী। মালদ্বীপের অনেক শিক্ষার্থী বাংলাদেশ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে। আর বাণিজ্যিক সম্পর্কের দিক থেকে মালদ্বীপে প্রধান রপ্তানি করে খাদ্যপণ্য, বিশেষ করে চাল, ডাল, সবজি, ওষুধ, পোশাক। আর মালদ্বীপ থেকে বাংলাদেশের রপ্তানি খুবই সীমিত। আঞ্চলিক সংস্থা হিসেবে উভয় দেশে সার্ক, ওআইসি, বিমস্টেক এবং ইউএন এর সদস্য। তো বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় কত সালে? ১৯৭৮ সালে। মালদ্বীপের রাজধানীর নাম কি? মালদ্বীপের রাজধানীর নাম হলো মালে। মালদ্বীপের রাজধানীর নাম কি? মালে। কি? মালে। মালদ্বীপ কোন অঞ্চলে অবস্থিত? মালদ্বীপ কোন অঞ্চলে? ভারত মহাসাগরে অবস্থিত। কোথায় অবস্থিত? ভারত মহাসাগরে। বাংলাদেশ শ্রীলঙ্কার সম্পর্ক। দক্ষিণ এশিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ দেশ হলো শ্রীলঙ্কা, যার সাথে বাংলাদেশের অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। যে ১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই শ্রীলঙ্কা বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এর অধীনে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা রপ্তানি করা হয় ঔষধ, তৈরি পোশাক, প্লাস্টিক পণ্য, সিরামিক। আর শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আমদানি করা হয় চা, সুতা, নারকেলজাত পণ্য, কসমেটিক্স, শ্রম এবং অভিবাসন। আর এই শ্রম এবং অভিবাসনের মধ্যে কি রয়েছে? যে বাংলাদেশে কিছু শ্রমিক এবং পেশাজীবী, যেমন ডাক্তার, প্রকৌশলী, শ্রীলঙ্কায় কাজ করেন। আর শ্রীলঙ্কার কিছু নাগরিকও বাংলাদেশে উচ্চশিক্ষা ব্যবসার কারণে অবস্থান করে। ঋণ ও সহায়তা। বাংলাদেশ ২০২১ সালে শ্রীলঙ্কাকে $২০০ মিলিয়ন মুদ্রা বিনিময়ের মাধ্যমে সাহায্য করে। এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ঋণ। এই যে শ্রীলঙ্কাকে ২০২১ সালে যে $২০০ মিলিয়ন
মুদ্রা ঋণ দিছে, এটাই হলো বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ঋণ। এছাড়া দুই দেশের খেলাধুলা নিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান রয়েছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে কূটনৈতিক সম্পর্ক কত সালে স্থাপিত হয়? 1972 সালে। বাংলাদেশ শ্রীলঙ্কাকে কত মিলিয়ন ডলার মুদ্রা বিনিময় দিয়েছে? কত? 200 মিলিয়ন। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে প্রধানত কি আমদানি হয়? চা ও সুতা। নিচের কোন আন্তর্জাতিক সংস্থা সদস্য নয় শ্রীলঙ্কা? শ্রীলঙ্কার সদস্য নয় ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো মুদ্রা ঋণ বা কারেন্সি সোয়াপ সুবিধা দেয়? কোন দেশকে দেয়? শ্রীলঙ্কা। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক, যা আসলে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশ ছিল পাকিস্তানের অংশ, এবং এই সময় পাকিস্তান বাংলাদেশের উপর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব দিক থেকেই শোষণ, জুলুম, নির্যাতন চালিয়েছিল, যার ফলে বাঙালিরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর তাদের কাছ থেকে বাংলাদেশকে স্বাধীন এবং মুক্ত করে। পাকিস্তান প্রথম দিকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানালেও 1972 সালের 22 ফেব্রুয়ারি 1974 সালে পাকিস্তান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। আর কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় 1976 সাল থেকে। কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় 1976 সাল থেকে। বাণিজ্যিক সম্পর্ক, বাংলাদেশ পাকিস্তানে তৈরি পোশাক, ঔষধ, পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে, আর পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করে কাগজ, কসমেটিক্স, কেমিক্যালস, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল প্রভৃতি। জনগণের অভিমত ও ভিসা, দুই দেশের নাগরিকদের মধ্যে সরাসরি যাতায়াত সীমিত, ভিসা প্রক্রিয়া কঠিন এবং পর্যটন বা ব্যবসার জন্য সীমিত সংখ্যক ভিসা দেওয়া হয়। পাকিস্তান বাংলাদেশকে কবে স্বীকৃতি দেয়? 1974 সালে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কবে পুনঃস্থাপিত হয়? 1976 সালে। কি যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কবে স্থাপিত হয়? 1976 সালে। পাকিস্তান থেকে বাংলাদেশে প্রধানত কি আমদানি করা হয়? পাকিস্তান থেকে বাংলাদেশে প্রধানত কাগজ ও কেমিক্যাল আমদানি করা হয়। নিচের কোন দেশ সার্কের সদস্য নয়? যে ভুটান, পাকিস্তান, মিয়ানমার আসলে সার্কের সদস্য, শুধু ভিয়েতনাম সার্কের সদস্য নয়। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, যে মহান মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন ছিল সেটা আমরা প্রথমেই জেনেছি। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক একটু আলোচনা করব। যে যুক্তরাষ্ট্র সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় 1972 সালের 4 এপ্রিল। 1972 সালের 4 এপ্রিল। উভয় দেশের রাজধানীতে দূতাবাস রয়েছে, অর্থাৎ ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস আর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস অবস্থিত। যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে বৃহৎ একটা আসলে যুক্তরাষ্ট্র হলো বাংলাদেশের একটা বৃহৎ অংশীদার। সবচাইতে বাংলাদেশের যে তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্প আছে সবচাইতে বেশি রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে, এবং যুক্তরাষ্ট্র দাতা দেশ হিসেবে US-8 এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দিয়ে থাকে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ক্ষেত্রে সহায়তাকারী হলো যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে গার্মেন্টস, পাটজাত পণ্য, ঔষধ, আইটি সার্ভিস প্রভৃতি বাণিজ্য করে থাকে। আর আমেরিকা থেকে বাংলাদেশ আমদানি করে কটন, সয়াবিন, মেশিনারিজ এবং বিমান খুচরা যন্ত্রাংশ। যুক্তরাষ্ট্রে আসলে বাংলাদেশের বহু লোক স্থায়ীভাবে অস্থায়ীভাবে প্রবাসী হিসাবে সেখানে থাকেন। ফুল ব্রাইট বা হামফ্রে স্কলারশিপের মাধ্যমে অনেকে সেখানে সিটিজেনশিপ পরবর্তীতে নিয়ে নেয়। তো মার্কিন যুক্তরাষ্ট্র সাথে বাংলাদেশের সম্পর্কের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো যে উচ্চ পর্যায়ের সফর এবং রাজনৈতিক যোগাযোগ। যে উভয় দেশের মধ্যে আসলে রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধি দল সফর করেন, এবং বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে নিয়মিত যে আলাপ আলোচনা অনুষ্ঠানটি হয় সেটা হলো US বাংলাদেশ পার্টনারশিপ ডায়ালগ নামে পরিচিত। US বাংলাদেশ পার্টনারশিপ ডায়ালগ নামে পরিচিত।
বিতর্ক ও টানাপোড়েন, নির্বাচন, মানবাধিকার, শ্রম অধিকার এবং গণতন্ত্র নিয়ে মাঝে মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে। এছাড়া 2021-22 সালে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা ও র্যাব কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আলোচনার একটা বিষয়। এরূপ টাইম টু টাইম তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বা বিভাগের উপর তারা নিষেধাজ্ঞা জারি করে। আর প্রতিরক্ষার ক্ষেত্রে তারা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট দিয়ে থাকে, যে যৌথ মহড়া, কোস্টগার্ড সহযোগিতা ইত্যাদি প্রদান করে থাকে। তো যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে এমসিকিউ প্রশ্ন, যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত সালে? স্বীকৃতি দেয় 1972 সালে। বাংলাদেশ কবে থেকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন পণ্য হয়? তৈরি পোশাক। যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোন খাতে বেশি সাহায্য করে? কোন খাতে? কৃষি ও স্বাস্থ্য খাতে। কোন সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশে উন্নয়ন সহায়তা দেয়? কোনটার মাধ্যমে? USAID। কোনটার মাধ্যমে? USAID। বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় সংলাপের নাম কি? বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ক সংলাপের নাম হলো ইউএস বাংলাদেশ পার্টনারশিপ ডায়ালগ। কি? ইউএস বাংলাদেশ পার্টনারশিপ ডায়ালগ। বাংলাদেশ ও সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক। স্বাধীনতার সময় সোভিয়েত ইউনিয়ন এবং বাংলাদেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল, এবং স্বাধীনতার পরবর্তীতে সেই সম্পর্ক ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এবং বর্তমানে সোভিয়েত এবং রাশিয়ার মধ্যে সোভিয়েত ইউনিয়ন, বর্তমান নাম রাশিয়া, বাংলাদেশের সাথে একটা চমৎকার সম্পর্ক রয়েছে। যে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি দেয় 1972 সালের 25শে জানুয়ারি। সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বাধীন এবং সাধারণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় 25শে জানুয়ারি 1972 সালে। এটি ছিল বাংলাদেশের অন্যতম প্রথম স্বীকৃতিদাতা বিশ্বশক্তি। আচ্ছা, স্বীকৃতিতম বিশ্বশক্তির মধ্যে রাশিয়া প্রথম বাংলাদেশের স্বীকৃতি দেয়। বাংলাদেশের পক্ষে সমর্থন স্বরূপ 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তারা যে সাহায্য সহযোগিতা করেছে, ভারতের পক্ষ নিয়ে ভারতের সাথে চুক্তি করে বাংলাদেশকে সহায়তা করছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং মুক্তিযুদ্ধের যে শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের জন্য যখন দেখলো যে পাকিস্তানের পরাজয় একদম সমগত, তখন যুদ্ধ বন্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছিলেন সেখানে ভেটো প্রদান করেন এই রাশিয়া। চট্টগ্রাম বন্দরের মাইন অপসারণ। 1972 সালে মুক্তিযুদ্ধের পর চট্টগ্রাম বন্দরের মাইন অপসারণ করে সোভিয়েত ইউনিয়ন। এটি ছিল বন্ধুত্বের অন্যতম বড় প্রতীক। এছাড়া বর্তমান রাশিয়ার সাথে সম্পর্ক, যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকে। রাশিয়া বর্তমানে বাংলাদেশের যে পারমাণবিক শক্তি সহযোগী, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটাতে সহযোগী, অস্ত্র সরবরাহকারী, শিক্ষা, প্রযুক্তি এবং বাণিজ্যিক অংশীদারিত্ব রয়েছে বাংলাদেশের সাথে সোভিয়েত ইউনিয়নের। রূপপুর পারমাণবিক কেন্দ্র, এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক কেন্দ্র নির্মাণ করছেন রাশিয়াধীন রাষ্ট্র প্রতিষ্ঠান রোস্টম। অবস্থান ঈশ্বরদী, পাবনা। শুরু হয় 2017 সালে। প্রধান অর্থায়ন ও প্রযুক্তি হলো রাশিয়ার। এছাড়া বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, যে বাংলাদেশ রাশিয়ায় পোশাক, চামড়া, ওষুধ পণ্য। আর রাশিয়া থেকে বাংলাদেশ আমদানি করে গম, সার, বিদ্যুৎ, যন্ত্রপাতি ও অস্ত্র প্রযুক্তি। তো প্রশ্ন কিভাবে হতে পারে? সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে কবে স্বীকৃতি দেয়? 25শে জানুয়ারি 1972। মুক্তিযুদ্ধের পর চট্টগ্রাম বন্দরে মাইন অপসারণে সহায়তা করে কোন দেশ? সোভিয়েত ইউনিয়ন। কোন দেশ? সোভিয়েত ইউনিয়ন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কার সহায়তায়? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কার সহায়তায় নির্মিত হচ্ছে? কার সহায়তায়? রাশিয়ার সহায়তায়। রাশিয়া কোন প্রতিষ্ঠান রূপপুর প্রকল্প বাস্তবায়ন করছে? কোনটা? যে রোসাটম। বাংলাদেশ থেকে রাশিয়া সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন পণ্য? বাংলাদেশ থেকে রাশিয়ায় সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় কোনটা? তৈরি পোশাক ও ওষুধ। কি? তৈরি পোশাক ও ওষুধ। বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক, যে ভারতীয় উপমহাদেশে 200 বছরের যে ব্রিটিশ উপনিবেশ অংশ ছিল, উপনিবেশের অংশ ছিল বর্তমান বাংলাদেশ। ব্রিটিশ আমল শেষে 1947 সালে পাকিস্তানের অংশ হয়ে যায়
এবং 1971 সালে বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। যুক্তরাজ্য 4 ফেব্রুয়ারি 1972 সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ব্রিটিশ সংসদে বাংলাদেশ নিয়ে প্রথম জোরালো অবস্থান নেয় নির্মল সেন এবং পিটার শোর। আর 1972 সাল থেকে মূলত কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে। ঢাকায় রয়েছে যুক্তরাজ্যের হাই কমিশন এবং লন্ডনে বাংলাদেশের হাই কমিশন। যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম শক্তি বা রপ্তানি গন্তব্য, বিশেষ করে তৈরি পোশাক। বাংলাদেশ থেকে রপ্তানি গার্মেন্টস, চামড়াজাত পণ্য, কৃষিজাত শিল্প ইত্যাদি রপ্তানি করা হয়। আর ইউকে থেকে বাংলাদেশ মিশনারি, কেমিক্যাল, ঔষধ এবং প্রযুক্তি পণ্য আমদানি করে থাকে। যুক্তরাজ্যে প্রায় 6 লাখের বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছে এবং যাদের বেশিরভাগই সিলেট অঞ্চল থেকে। তারা রেমিটেন্স প্রেরণ ও ব্যবসায়িক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিটেনে বহু বাংলাদেশের রেস্টুরেন্ট ও ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। আর যুক্তরাজ্য বাংলাদেশের একটা অন্যতম সহযোগিতাকারী একটা দেশ, যে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ স্বাস্থ্য ও জলবায়ু প্রকল্প সহায়তা করে থাকে। শিক্ষাক্ষেত্রে শিবেনিং স্কলারশিপটা খুবই জনপ্রিয়। রাজনৈতিক সম্পর্কের এবং উচ্চ পর্যায়ের সফর, যে ব্রিটেনের রাজ পরিবার সদস্য সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের যে কমনওয়েলথ সম্মেলন সহ বিভিন্ন সফরে অংশগ্রহণ নেয়। আর কমনওয়েলথের সদস্য যুক্তরাজ্য এবং উভয় কমনওয়েলথের সদস্য। প্রশ্ন কিভাবে হতে পারে? যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে? 4 ফেব্রুয়ারি 1972। যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে? 4 ফেব্রুয়ারি 1972। বাংলাদেশ কোন পণ্য রপ্তানি যুক্তরাজ্যে সবচেয়ে বেশি হয়? কোনটা হয় বাংলাদেশের কোন পণ্য? তৈরি পোশাক। যুক্তরাজ্যের কোন স্কলারশিপ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জনপ্রিয়? শিবেনিং। কি? শিবেনিং। আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাজ্য কেমন ভূমিকা পালন করেছিল? সমর্থক ছিল। যুক্তরাজ্য মূলত কি ছিল? সমর্থক মনোভাব ছিল যুক্তরাজ্যের, কিন্তু সরাসরি সহযোগিতা বা বিরোধিতা কোনোটাই করেনি। বাংলাদেশের যুক্তরাজ্য কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য? কমনওয়েলথ। যে বাংলাদেশ এবং যুক্তরাজ্য একই সাথে একটা আন্তর্জাতিক সংস্থার সদস্য, সেটা হলো কমনওয়েলথ। কূটনৈতিক সম্পর্ক। চীন প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় 1975 সালে। আসলে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে চীন বাংলাদেশের বিরোধিতা করে এবং বাংলাদেশকে মেনে নেয়নি। সেটা নিয়ে অবশ্য আমরা পূর্বে আলোচনা করেছি। তবে বাংলাদেশের সাথে যে চীনের যে কূটনৈতিক সম্পর্ক, এটা বেসিক্যালি এস্টাবলিশড হয় 4 অক্টোবর 1975 সালে। বর্তমান চীন ঢাকায় এবং বাংলাদেশের বেজিং দূতাবাস পরিচালনা করছে। চীন বাংলাদেশের বৃহত্তম আমদানির উৎস। চীন হলো বাংলাদেশের বৃহত্তম আমদানির উৎস। বাংলাদেশ চীন থেকে আমদানি করে মিশনারিজ। কি? মিশনারিজ, ইলেকট্রনিক্স পণ্য, অস্ত্র, রাসায়নিক নির্মাণ উপকরণ প্রভৃতি। আর বাংলাদেশ চীনে রপ্তানি করে পাটজাত পণ্য, গার্মেন্টস, চামড়া, সামান্য পরিমাণ ঔষধ। 2020 সালে বাংলাদেশ বিশ্বের 97% পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়। 2020 সালে চীন বাংলাদেশের 97% পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছেন। অর্থনৈতিক অবকাঠামো খাতে চীন বাংলাদেশের অন্যতম সহযোগী একটা রাষ্ট্র। বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলী টানেল নির্মাণ বা এক্সপ্রেসওয়ে নির্মাণ, বিমানবন্দরের 3rd টার্মিনাল নির্মাণ প্রভৃতিতে চীন বাংলাদেশকে সরাসরি সহযোগিতা করতেছে। এছাড়া চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা ব্রি এর অধীনেও বাংলাদেশ কাজ করছে। এছাড়া বাংলাদেশের অস্ত্র সরবরাহকারী সবচেয়ে বড় দেশ হলো চীন, এবং সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীতে চীনা প্রযুক্তির অস্ত্র ব্যবহার হয়।
চীন বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি উচ্চশিক্ষার সুযোগ করে দেয়। কনফুসিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে চীনা ভাষা শিক্ষার কোর্স চালু রয়েছে। কোভিড-19 সময় যে করোনার সময় চীন বাংলাদেশকে ব্যাপকভাবে সহযোগিতা করছে। যে এই সময় বাংলাদেশকে চীন সিনোফার্ম যে টিকা ছিল সেটা উপহার দেয় এবং বাংলাদেশের কাছে বিক্রি করে। পিপিএ, মাস্ক, অন্যান্য মেডিকেল যন্ত্রপাতি সহায়তা করে, আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা করে। যে রোহিঙ্গা ইস্যুতে চীন আংশিকভাবে মিয়ানমারের পক্ষ অবস্থান নিয়েছে, আর জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে পুরোপুরি চীন সমর্থন জানায়নি। তো চীন বাংলাদেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপিত হয় কত সালে? চীন এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় কত সালে? 1977 সালে। 1975 সালে। কত সালে? 1975 সালে। বাংলাদেশে অবকাঠামো নির্মাণে চীনের কোন উদ্যোগ কার্যকর? ব্রি। বাংলাদেশে অবকাঠামো নির্মাণে চীনের কোন উদ্যোগ কার্যকর? ব্রি। আচ্ছা, চীন বাংলাদেশের কোন খাতে সবচাইতে বেশি রপ্তানি করে? কোন খাতে? চীন বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে ইলেকট্রিক পণ্য ও যন্ত্রপাতি। বাংলাদেশ পদ্মা সেতু নির্মাণে কোন চীনা প্রতিষ্ঠান কাজ করছে? কোন প্রতিষ্ঠান? যে চীনা মেজর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কোম্পানি। চীনা মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। চীন বাংলাদেশের কোন খাতে সবচাইতে বেশি অংশীদার? সবচাইতে বেশি অংশীদার হলো সামরিক খাতে। বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের সম্পর্ক। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের সম্পর্ক। বাংলাদেশের জনগোষ্ঠীর প্রায় 90% মুসলিম, ফলে মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ। এই জন্য বাংলাদেশ যে বিভিন্ন ইসলামিক যে সংগঠনগুলো আছে, অর্গানাইজেশনগুলো আছে, সেগুলোর সদস্য, যেমন ওআইসি, ইসলামিক অর্গানাইজেশন অফ কোঅপারেশন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা ডেভেলপিং এইড ইসলামিক কান্ট্রিজ গুলোর সদস্য। তো ওআইসি কি? ওআইসিতে বাংলাদেশ সদস্যত্ব লাভ করে 1974 সালে। আর ওআইসির প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায় সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয় 1983 সালে। 1983 সালে। আচ্ছা, ওআইসি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। এছাড়াও যে এডিবি বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশের অন্যতম বড় একটা উন্নয়ন সহযোগী সংস্থা। অবকাঠামো, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পী খাতে আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশকে ব্যাপকভাবে সহায়তা করে থাকে। এছাড়াও রয়েছে ডেভেলপিং এইড। 8টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ উন্নয়নশীল দেশের অর্থনৈতিক সংগঠন হলো ডেভেলপিং এইড। এর সদস্য দেশ হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক। আপনারা এটা খুব সহজে মনে রাখতে পারেন, বাপ মা নাই তুমি সব। বাপ মা নাই তুমি সব। বাপ, বাতে বাংলাদেশ, পিতে পাকিস্তান, মাতে মালয়েশিয়া, নাইতে নাইজেরিয়া, তুতে তুরস্কার, মিতে হলো মিশর। এই যে বাপ মা নাই তুমি সব, এটা তোমরা একটু লিখে নিতে পারো। বাপ মা নাই তুমি সব, এটা হলো ডেভেলপিং এইডের 8টা দেশ মনে রাখার একটা কৌশল। যে বাংলাদেশের পক্ষ থেকে মাঝে মাঝে শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া হয়। রেমিট্যান্স ও শ্রমের একটা বিশাল বড় একটা বাজার হলো মুসলিম দেশগুলো। বাংলাদেশের প্রচুর শ্রমিক এই যে সৌদি, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতে কাজ করে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসে, যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বাংলাদেশ থেকে যাতে হজ করতে পারে, প্রায় 1 লক্ষ মুসল্লি হজ করতে পারে, সেই জন্য আরবে বন্দোবস্ত রয়েছে এবং আরবের সাথে হজ বিষয়ক একটা চুক্তি রয়েছে। শিক্ষা এবং ধর্মীয় স্কলারশিপ রয়েছে। সৌদি আরব, মিশর, মালয়েশিয়া প্রভৃতি মুসলিম দেশ থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা ধর্মীয় উচ্চশিক্ষার স্কলারশিপ পান। তাই প্রশ্ন কিভাবে আসতে পারে যে ওআইসি এর সদস্য কত? ওআইসির সদস্য কত? 1974। ডেভেলপিং এইডের মোট সদস্য কত? 8। ওআইসির কোন সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়? 1983 সালের এটা হবে আসলে যে কই গেল, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মন্ত্রী পর্যায়ের সম্মেলন হয় কত সালে? যে 1983 সালে, সেটা ঢাকা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সবচেয়ে বড় রেমিটেন্স উৎস হলো
সৌদি আরব। যে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আছে সৌদি আরব থেকে। বাংলাদেশ কোন ইসলামী উন্নয়ন ব্যাংকের সদস্য? যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। জাতিসংঘ ও বাংলাদেশ। এবার আমরা বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্কে নিয়ে আলোচনা করব। যে স্বাধীনতার পর বাংলাদেশ আসলে 1972 সালেই জাতিসংঘে আবেদন করেন সদস্যপদ লাভের জন্য, কিন্তু এই সময় চীন বাংলাদেশের বিরোধিতা করার কারণে এবং ভেটো দেওয়ার কারণে জাতিসংঘের সদস্যপদ হতে পারে না, যার ফলে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে। 17 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের যে পিস কিপিং মিশন যে রয়েছে তার অন্যতম বৃহৎ সহযোগী হলো বাংলাদেশ। এছাড়াও বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের শান্তিরক্ষীরা কাজ করছে। আর বাংলাদেশের শান্তিরক্ষীতে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং চিকিৎসা কর্মী। এছাড়াও যে জাতিসংঘের যে বিভিন্ন যে সংগঠন রয়েছে, সংস্থা রয়েছে, সেগুলোর সদস্যও বাংলাদেশ। যেমন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ব্যাংক বা ইউএনডিপি বা ইউনিসেফ বা ইউনেস্কো বা হু, ফাও, হেলথ, ইউএনএইচসিআর, এগুলো সবগুলোরই বাংলাদেশ সদস্যপদ লাভ করেছে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দরকার ছিল। আসলে যতটুকু ভূমিকা পালন করার দরকার ছিল আর যতটুকু করছে, দুইটার মধ্যে আসলে ব্যাপক গ্যাপ রয়ে গেছে। যদিও জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বিশেষ করে ইউএনএইচসিআর, ইউএনডিপি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করছে, এবং জাতিসংঘের যে মানবাধিকার কাউন্সিল আছে ইউএনএইচসিআর, তা বাংলাদেশের পক্ষে বারবার উদ্বেগ প্রকাশ করছে, কিন্তু আসলে এইটাই জাতিসংঘের জন্য যথেষ্ট ছিল না। জাতিসংঘ যদি আসলে ভালোভাবে চাইতো এবং শক্তভাবে চাইতো, তাহলে রোহিঙ্গা সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যেত। আর জাতিসংঘ সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য একটা লক্ষ্য সেট করেছেন, যে 17টি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস সেট করছেন, যা বাংলাদেশ সেগুলো বাস্তবায়নের জন্য সচেষ্ট রয়েছে। 2021 ডেল্টা প্ল্যান 2041 ডেল্টা প্ল্যান 2021 এগুলো বাস্তবায়নের মাধ্যমে। এছাড়া বাংলাদেশে কূটনীতিকদের ভূমিকা, যে ডক্টর আকি আব্দুল মোমেন জাতিসংঘে প্রথম বাংলাদেশি হিসেবে স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের এসডিজি ও দারিদ্র্য বিমোচন প্রচেষ্টায় নোবেল বিজয় হিসেবে ভূমিকা রেখেছেন। তো প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে? বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত তারিখে? যে 1974 সালের 17 সেপ্টেম্বর। জাতিসংঘ বাংলাদেশের প্রথম বাংলা ভাষণ দেন কে? জাতিসংঘে বাংলাদেশের প্রথম বাংলা ভাষণের তারিখ কত? বাংলা ভাষণ প্রথম তারিখ হলো 25 সেপ্টেম্বর 1974। 25 সেপ্টেম্বর 1974। জাতিসংঘের কোন সংস্থা শিশুদের নিয়ে কাজ করে? জাতিসংঘের কোন সংস্থা শিশুদের নিয়ে কাজ করে? জাতিসংঘের ইউনিসেফ শিশুদের নিয়ে কাজ করে। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ পেতে বাধা দিয়েছিল কোন দেশ? ভেটো প্রয়োগ করেছিল এই চীন দেশ। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আন্তর্জাতিক রাজনীতি। দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দেশসমূহ হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ। আফগানিস্তানকে অনেক সময় দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে ধরা হয়, মূলত দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানও। আন্তর্জাতিক রাজনীতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রধান বৈশিষ্ট্য, এখানে রয়েছে ভারত, পাকিস্তান। আমরা যদি মূল বৈশিষ্ট্য যদি বলি, যে দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে মূল সমস্যাটা হলো ভারত পাকিস্তান দ্বন্দ্ব। কি? ভারত পাকিস্তান দ্বন্দ্ব। এছাড়া ভারত পাকিস্তানের যে কাশ্মীর সমস্যা নিয়ে দ্বন্দ্ব, পরমাণু প্রতিযোগিতা নিয়ে দ্বন্দ্ব, এবং মাঝে মধ্যে দুই দেশের মধ্যে সীমান্তে ছোটখাটো যুদ্ধ লেগে যায়। এটা হলো এই দক্ষিণ এশিয়া অঞ্চলের আন্তর্জাতিক রাজনীতির প্রধান বৈশিষ্ট্য, প্রধান সমস্যা। এছাড়াও আঞ্চলিক সংস্থা রয়েছে, সার্ক, বিমস্টেক এর নেতৃত্বে নেইবারহুড ফার্স্ট অ্যাক্ট নীতি বাস্তবায়ন করা হয়েছে। তারপরে চীন ভারত সম্পর্কে, এখানে চীন এবং ভারতের মধ্যে প্রতিযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। সীমান্ত বিরোধ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ব্রি প্রভৃতি বনাম ভারতের সাথে চীনের একটা দ্বন্দ্ব রয়েছে। আফগানিস্তান ইস্যু ও নিরাপত্তা, তালেবান শাসন, সন্ত্রাসবাদ এবং উদ্বাস্তু
সমাধান, উদ্বাস্তু সমস্যা। বাংলাদেশ ভারতের সম্পর্কের মধ্যে রয়েছে পানি বন্টন, তিস্তার যে পানি বন্টন আছে সেটা নিয়ে একটা সমস্যা রয়েছে, সীমান্ত সমস্যা রয়েছে, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা প্রভৃতি। আর আন্তর্জাতিক শক্তির প্রভাব রয়েছে এখানে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীন কর্তৃক, যেটা বিনিয়োগ এবং সামরিক আধিপত্য বিস্তারে চীন এই সংগঠন করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কৌশল এবং কৌশলগত জোট কোয়াড গঠন করেছে, যেটা মূলত আসলে চীনকে প্রতিরোধ করার জন্য গঠন করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া রাশিয়া এখানে অস্ত্র বিক্রি করে এবং নিরাপত্তার জন্য কাজ করে। জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন প্রভৃতি অর্থনৈতিক সহযোগিতা করে থাকে। আর দক্ষিণ এশিয়ার যে ভূরাজনৈতিক প্রেক্ষাপট, দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপট, সেটা হলো যে দক্ষিণ পূর্ব, এখানে হবে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপট, দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপট, এখানে হবে পূর্ব, দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপট। এখানে মোট দেশ আছে 10টা। এটা আপনারা সংক্ষেপে মনে রাখতে পারেন। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। এই যে এমতে মালয়েশিয়া, টিতে থাইল্যান্ড, ভিতে ভিয়েতনাম, এফতে ফিলিপাইন, আইতে সিঙ্গাপুর, এসতে লাওস, এমতে মিয়ানমার, বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, এসতে সিঙ্গাপুর। আন্তর্জাতিক রাজনীতির প্রধান যে ইস্যুগুলো রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, সেটা হলো দক্ষিণ চীন সাগর বিরোধী। যে চীন এখানে 9 লাইন একটা দাবি করেছে, যা ফিলিপাইন, ভিয়েতনাম এবং মালয়েশিয়া এর বিরোধিতা করছে। অন্যদিকে চীনের প্রভাব, এখানে চীন যে প্রতিবেশী বা দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে সেখানে বন্দর নির্মাণ করতেছে, রাস্তাঘাট নির্মাণ করতেছে, অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করতেছে। আসিয়ানের ভূমিকা অঞ্চলে যে একটা আঞ্চলিক সংগঠন রয়েছে আসিয়ান, এই আঞ্চলিক সহযোগিতা মূলত চীনের বিরুদ্ধে তেমন কাজ করতে পারতেছে না। অর্থাৎ এই আসিয়ানটা মোটামুটি একটু দুর্বল প্রকৃতির একটা সংগঠন পরিণত হয়েছে এই চীনের আধিপত্যের কারণে। এছাড়া এই দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের যথেষ্ট পরিমাণ আগ্রহ রয়েছে এবং এই জন্য তারা ইন্দো প্যাসিফিক কৌশল অ্যাপ্লাই করেছে, যেটা চীনকে প্রতিরোধ করার জন্যই মূলত তাদের এই কাজ। এছাড়া মিয়ানমার সংকট রয়েছে, যে সামরিক অভ্যুত্থান 2021 সালে বা গণতন্ত্র আন্দোলন সেখানে চলছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের সাথে মিয়ানমারের একটা সম্পর্ক চলছে। এছাড়াও যে কিছু সন্ত্রাসবাদী যে সংগঠন আছে সেগুলো নিয়ে একটা সমস্যা আছে, যে ফিলিপাইনের আবু সাহেব, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের ইসলামী মিলিট্যান্টগুলো। এছাড়াও যে এখানকার গুরুত্বপূর্ণ তথ্য যদি বলি, সেটা হলো যে 1967 সালে এখানে আসিয়ান প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর হলো জাকার্তা, ইন্দোনেশিয়া। 2016 সালে আন্তর্জাতিক আদালতে চীনের দাবি দেওয়া নিয়ে একটা মামলা হয়েছিল, সেই রায়ে সেই চীনের দাবি দেওয়াকে খারিজ করে দেওয়া হয়। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মিলে একটা সংগঠন তৈরি করছেন, যেটার মূল উদ্দেশ্য হলো চীনকে প্রতিরোধ করা এবং সামরিক প্রযুক্তিতে শেয়ার ও প্রশান্ত মহাসাগরের নিরাপত্তা নিশ্চিত করা। কোয়াড বা কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ গঠিত হয় 2007 সালে, পুনরুজ্জীবিত হয় 2017 সালে। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া চীনের মোকাবেলায় নিরাপত্তা সংলাপ গঠন। এছাড়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীনের বৈশ্বিক অবকাঠামো প্রকল্প দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তার। আইএমইসি বা ইন্ডিয়ান মিডল ইস্ট ইউরোপ করিডর ব্রির বিকল্প রূপে ভারতের নতুন ভূরাজনৈতিক কৌশল। তো এই যে দক্ষিণ পূর্ব এশিয়া, এখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলো কি? যে প্রথমত হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র লেট এই কোয়াডের সাথে চীনের দ্বন্দ্ব। এছাড়া ভারত এবং মধ্যপ্রাচ্যের যে আইএমই ট্রিটি রয়েছে, সেখানটাও চীন এবং ভারতের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। এছাড়া মিয়ানমার সংকটে আসিয়ানের ভূমিকা আসলে তেমন ভাবে লক্ষ্য করা যায় না। আসিয়ান মিয়ানমারের সমস্যার সমাধানে বা রোহিঙ্গা সমস্যার সমাধানে খুবই দুর্বল ভূমিকা পালন করছে। আর দক্ষিণ চীন সাগর নিয়ে চীন এবং তার চীন সাগর পার্শ্ববর্তী দেশগুলো নিয়ে মালয়েশিয়া,
থাইল্যান্ড, এদের সাথে একটা দ্বন্দ্ব চলতেছে। আর বাংলাদেশের নির্বাচন পরবর্তী যে রাজনৈতিক এবং কূটনৈতিক পরিস্থিতি, সেটাও এখন নতুন করে ভাবাতে হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কটা কেমন হবে। তাছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন এখানে মূলত অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে থাকে এবং মানবাধিকার ইস্যুগুলোতে সক্রিয় রয়েছে। এছাড়া জাপান এবং কোরিয়া অবকাঠামো উন্নয়নে সহযোগী হিসেবে কাজ করে। রাশিয়া এই অঞ্চলগুলোতে অস্ত্র রপ্তানি, ভারতের সাথে ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখার মাধ্যমে এই অঞ্চলের আঞ্চলিক রাজনীতিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ কোন সংস্থার সদস্য? কোন সংস্থার সদস্য? আসিয়ান। কোন সংস্থার সদস্য? আসিয়ান। আচ্ছা, ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এর মূল উদ্দেশ্য কি? ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির মূল উদ্দেশ্যই হলো মূল উদ্দেশ্য হলো যে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক উন্নয়ন। কোয়াড জোটের সদস্যদের নাম কি? কোয়াড জোটের সদস্য হলো ভারত, জাপান, চীন। কি? ভারত, জাপান, চীন। সরি, ভারত, জাপান, চীন। আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? আসিয়ানের সদর দপ্তর হলো জাকার্তা। আসিয়ানের সদর দপ্তর কোথায়? জাকার্তা। মুঘল স্থাপত্য কোন অঞ্চলের ঐতিহাসিক ঘটনা? দক্ষিণ এশীয়। এখন আমরা আলোচনা করব সার্ক নিয়ে। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সার্ক, যেটা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী সংস্থা। এটা হলো একটা আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা। আই রিপিট ইট, যে সার্ক হলো একটা আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালের 8 ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকাতে এবং সার্কের সদর দপ্তর হলো নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এবং সার্ক প্রতিষ্ঠাতার অন্যতম উদ্যোক্তা ছিলেন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান। কে উদ্যোক্তা ছিলেন? রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সদস্য দেশ, সার্কের মোট সদস্য দেশ হলো 8টি। এই দেশগুলো হলো যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান। এবং আফগানিস্তান হলো সার্কের সর্বশেষ সদস্য, যিনি 2007 সালে যোগদান হন। আর এটা আপনারা সহজে মনে রাখতে পারেন ভ্যানিস পাম দিয়ে। ভ্যানিস পাম, বিতে বাংলাদেশ, এতে আফগানিস্তান, এনতে নেপাল, আইতে ইন্ডিয়া, এসতে শ্রীলঙ্কা, আবার এতে পাকিস্তান, এতে আফগানিস্তান, আর এমতে মালদ্বীপ। সার্কের লক্ষ্য উদ্দেশ্য কি? আসলে সার্কের লক্ষ্য উদ্দেশ্য হলো যে দক্ষিণ এশীয় যে দেশগুলো রয়েছে, এই দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে যে দারিদ্র্য দূর করা, টেকসই উন্নয়ন নিশ্চিত করা, স্থিতিশীল ও শান্তিপূর্ণ আঞ্চলিক পরিবেশ গড়ে তোলা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, পরিবেশ ও প্রযুক্তি উন্নয়নে যৌথভাবে কর্মসূচি গ্রহণ করা এবং বাস্তবায়ন করা। আর সার্কের প্রধান কাঠামোই হলো যে সার্কে মূলত 2 স্তরের রাষ্ট্রপ্রধানদের সম্মেলন হয়, যা প্রধানত 2 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। প্রথমত হলো যে মন্ত্রী পরিষদ, পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে গঠিত কাউন্সিল অফ মিনিস্টার্স এবং সচিব পর্যায়ের বৈঠক হয় স্ট্যান্ডিং কমিটি নামে। সচিব পর্যায়ে মিটিং হয় স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে। সার্কের সার্বিক কার্যক্রম পরিচালনা করে সার্ক সেক্রেটারিয়েট, যা কাঠমান্ডুতে অবস্থিত। অর্থাৎ সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত। আচ্ছা, তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে কি, যে দক্ষিণ পূর্বে এশিয়ার দেশসমূহ, একটু আচ্ছা, সার্কের গুরুত্বপূর্ণ উদ্যোগ ও প্রকল্পসমূহ, যে সার্কের সবচেয়ে উল্লেখযোগ্য এবং অর্থনৈতিক উদ্যোগ হলো সাপটা, অর্থাৎ সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া।
যা 2006 সালে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কার্যকর হয় এবং এশিয়ায়, দক্ষিণ এশিয়ায় মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়াও সার্কের রয়েছে ডেভেলপমেন্ট ফান্ড, সার্ক ডেভেলপমেন্ট পার্ক, সার্ক ইউনিভার্সিটি যা ভারতের দিল্লিতে অবস্থিত, সার্ক ভিসা এক্সামশন স্কিম যা নির্দিষ্ট শ্রেণীর মানুষদের সদস্য দেশগুলোর মধ্যে সহজে যাতায়াতের সুবিধা দেয়। আর সার্কের যে সীমাবদ্ধতা চ্যালেঞ্জ রয়েছে, এখানকার মূল সমস্যাটাই হলো ভারত পাকিস্তান দ্বন্দ্ব। এই ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে সার্ক আসলে ওইভাবে ফাংশন করতে পারতেছে না। এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ প্রবলেম হলো যে এখানে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একদম 100% ঐক্যমত্য থাকতে হবে, যার ফলে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা বাস্তবায়নে বাধার সম্মুখীন হয়। আর সার্কের বর্তমান অবস্থান হলো যে 2014 সালের সর্বশেষ নেপালের সম্মেলন হয়। এরপরে 2016 সালে ইসলামাবাদে হওয়ার কথা থাকলেও ভারত বয়কটের কারণে তা হয় নাই। আর বর্তমান পর্যন্ত ওই যে ভারত পাকিস্তান বা অন্যান্য সমস্যার কারণে সার্ক অনেকটাই ফাংশনবিহীন অবস্থায় রয়েছে। তাহলে এখানে প্রশ্ন কি, যে সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালে। কত সালে? 1985 সালে। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর হলো কাঠমান্ডুতে। সার্কের সদস্যের সংখ্যা কত? সার্কের সদস্যের সংখ্যা হলো 8। সার্কটা কার্যকর হয় কত সালে? 2006 সাল থেকে। সার্ক এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান, যা 2007 সালে হয়। সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয় ঢাকাতে। এবার আমরা আসি দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সংগঠন আসিয়ান নিয়ে, যা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস নামে পরিচিত। কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, যা দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থা এবং পারস্পরিক অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক, শিক্ষা, সাংস্কৃতিক সহযোগিতার উদ্দেশ্যেই গঠন হয়েছে। এটা মূলত গঠন হয়েছে 8 আগস্ট 1967 সালে এবং প্রতিষ্ঠার স্থান, এটা প্রতিষ্ঠা করা হয়েছিল থাইল্যান্ডের ব্যাংককে। প্রতিষ্ঠাতার সময় দেশ ছিল 5টি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড। পরবর্তীতে আরো 5টি দেশ সদস্য হয়, যার ফলে বর্তমান সদস্য হলো 10টি। যা ওই যে আমরা এর আগে দেখছিলাম যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে 10টি দেশ রয়েছে সেটাই। কাজে আপনারা ওইটা দিয়ে মনে রাখতে পারেন যে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, ওইটা দিয়ে মনে রাখতে পারেন। আর আসিয়ানের সদর দপ্তর হলো জাকার্তা, ইন্দোনেশিয়া। আর এর উদ্দেশ্য হলো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশসমূহ রয়েছে তাদের মধ্যে শান্তি, স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা, মুক্ত বাণিজ্য, বিনিয়োগ উন্নয়ন করা, সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা প্রতিষ্ঠা করার চেষ্টা করা, সংস্কৃতি, শিক্ষা, প্রযুক্তি খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা। এছাড়াও আসিয়ান এ পর্যন্ত একটা এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, একটা মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি করেছেন। এছাড়া আসিয়ান সাবমিট হয়, এখানে রাষ্ট্রপ্রধানদের বৈঠক হয় বছরে 2 বার। আসিয়ান রিজিওনাল ফোরাম বা ARF, এটার মাধ্যমে নিরাপত্তা রাজনৈতিক আলোচনা করা হয়, অথবা রিজিওনাল কম্প্রেহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপের মাধ্যমে বৃহৎ আঞ্চলিক বাণিজ্য চুক্তি, যার নেতৃত্বে রয়েছেন মূলত আসিয়ান। এছাড়া আসিয়ানের চ্যালেঞ্জগুলো কি? আসিয়ানের মূল চ্যালেঞ্জটা হলো যে এখানে অর্থনৈতিক বৈষম্য, যে দেশগুলোর মধ্যে আসলে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য থাকার কারণে আসিয়ান ভালোভাবে ফাংশন করতে পারতেছে না, অথবা রাষ্ট্রগুলোর মধ্যে যে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটটি আছে, বিশেষ করে মিয়ানমার, এই কারণে আসিয়ান ফাংশন করতে পারতেছে না। এছাড়া যে দক্ষিণ চীন সাগরে চীন বনাম ফিলিপাইন বা ভিয়েতনামের যে প্রবলেমটা, এটার কারণে আসিয়ান অনেকটা ব্যর্থ সংগঠনে পরিণত হচ্ছে। যে যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার যে শক্তির দ্বন্দ্ব, সেটাও আসিয়ানকে অনেকটা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে কিভাবে? যে প্রশ্ন আসতে পারে আসিয়ান প্রতিষ্ঠিত হয় কত সালে? 1967 সালে। আসিয়ানের সদর দপ্তর কোথায়? আসিয়ানের সদর দপ্তর হলো জাকার্তা। আসিয়ানের সদস্য সংখ্যা কত? 10। কত? 10। দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ আসিয়ানের উদ্দেশ্য? কোন দেশ আসিয়ানের সদস্য নয়? কোন দেশ আসিয়ানের সদস্য নয়? কোন দেশ? বাংলাদেশ।
ওকে। তো আপনারা এই যে বইটা এটা দেখার জন্য আপনারা এই শীটটা অবশ্যই দেখবেন। সাথে আপনারা যদি চান আরো দেখতে পারেন তালুকদার মনিরুজ্জামান স্যারের দ্য সিকিউরিটি অফ স্মল স্টেটস ইন দ্য থার্ড ওয়ার্ল্ড, অথবা তারেক শামসুর রহমানের বাংলাদেশ ও আন্তর্জাতিক রাজনীতি, ডক্টর মোহাম্মদ নুরুল ইসলামের বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যারের ইসলামী বিশ্ব ও বাংলাদেশ, অধ্যাপক ডক্টর শওকত আরা হুসাইন সহ আরো কয়েকজন লেখক আছেন, তাদের লেখা বই বাংলাদেশের বৈদেশিক সম্পর্কে। এই বইগুলো আপনারা দেখতে পারেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য লাইভ এমসিকিউ ও আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ।